ধরুন হাঁটতে গেলে হঠাৎ করে পায়ের কাফ মাসেলে ব্যথা হচ্ছে, একটা টানের মতো লাগছে এবং সেটা রেগুলার বেসিসে হচ্ছে। এই জিনিসটাই যদি বাড়তে থাকে, বারবার হতে থাকে, তখন হঠাৎ করে দেখবেন পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বা রাতে হয়তো আপনি পাখার তলায় ঘুমোচ্ছেন, এসির তলায় ঘুমোচ্ছেন, তখন পায়ের একটা আঙুল নীলচে হয়ে যাচ্ছে, মানে পচন ধরে যাওয়ার টেন্ডেন্সি থাকে। পায়ের তলায় আমার মনে হচ্ছে কোনো পোকামাকড় চলছে, বা পায়ে আমার সারাক্ষণ পিনের মতো ফুটছে। সেখান থেকে ট্রিটমেন্ট স্টার্ট করলেও আমরা গোটা পাটা অন্তত বাঁচিয়ে নিতে পারবো। হয়তো এক আধটা আঙুল তার বাদ যাবে, কিন্তু তার পা বেঁচে গেলে তিনি আবার নিজের পায়ে দাঁড়িয়ে কাজকর্ম সবই করতে পারবেন। 100.1 FM গোল্ডে এখন আরোগ্য। মঙ্গলবার রাত 9:30 মানে আমাদের শরীর মন সংক্রান্ত নানান সমস্যার সমাধানের একটা নির্ধারিত সময়। বর্তমানে হৃদরোগ বা ক্যান্সারের মতোই রক্তনালীর রোগও প্রায় ওই একই পরিমাণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছেন। হয়ে পড়ছেন মানুষ পঙ্গু অনেকটাই। ধমনী, শিরা, লসিকার বিভিন্ন ধরনের রোগের জন্য মানুষ বর্তমানে অত্যন্ত চিন্তিত থাকেন এবং সেই সঙ্গে এই বিষয়ে মানুষের কাছে সঠিক তথ্য আজও খুব সহজলভ্য নয়। এই বিষয়ে আমাদের জানাতে, সচেতন করতে এবং উপযুক্ত পরামর্শ দিতে আজ আরোগ্য অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শুভব্রত ব্যানার্জিকে, কনসালটেন্ট ভাস্কুলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সার্জন। নমস্কার ডাক্তারবাবু, আমাদের আরোগ্য অনুষ্ঠানের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, শুভ সন্ধ্যা। আর সেই সঙ্গে স্টুডিওতে আছে আমি আপনাদের বন্ধু সুস্মিতা। আর জানিয়ে রাখি আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয়, একদম মূলত আমরা ঠিক কি বিষয়ে কথা বলবো আজ? পায়ের সমস্যা ও ভেরিকোজ ভেইন। এই ডিটেলে, মানে পায়ের সমস্যা মানে তো অনেক কিছু হতে পারে, তাহলে ঠিক কি আসবো সেই বিষয়ে। কিভাবে আপনারা আপনাদের প্রশ্ন আমাদের সামনে রাখবেন, ঠিক যেভাবে রাখেন অন্য সময়ও। 22488085 আমাদের টেলিফোন করুন, আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903059992 সেখানে আমাদের মেসেজও করতে পারেন। আর সেই সঙ্গে আপনাদের জানা আমাদের দুটি ফেসবুক পেজ, 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটি পেজ থেকেই আপনারা লাইভ দেখছেন এই অনুষ্ঠান। এখান থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠানের। সেখানেও কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আপনাদের প্রশ্ন লিখতে পারেন। আমাদের সবকিছু নিয়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সুস্মিতা, আর সঙ্গে আজকে আমাদের ডাক্তারবাবু, ডাক্তার শুভব্রত ব্যানার্জি। ডাক্তারবাবুর কাছে কিন্তু প্রথমেই যে প্রশ্নে যাব, আমরা বলেছি যে পায়ের সমস্যা, কিন্তু এই যে আমরা বলছি ভাস্কুলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সার্জারির বিষয়টা, ঠিক কি বিষয়টা? কোন অংশ, শরীরের কোন জায়গা, কোন স্পেসিফিক জায়গা, এবং সমস্যাগুলো ঠিক কি হয় আমাদের যদি শুরুতেই ছোট করে জানান। দেখুন, এখন আমাদের যে লাইফস্টাইল, তাতে সারাদিন একটা দৌড়ঝাঁপ, অনিয়মিত খাওয়া দাওয়া, তার সাথে আরও অন্যান্য স্ট্রেসফুল লাইফস্টাইলের জন্যে আমাদের যে রোগগুলো প্রিডমিনেন্টলি এখন শরীরে আসছে, সেগুলো হচ্ছে ব্লাড স্ট্রিম রিলেটেড বা নন ইনফেকশিয়াস ডিজিজ। তার মধ্যে সবচেয়ে বেশি করে যেগুলো হয় সেগুলো হৃদরোগ, ব্রেনের ডিজিজ, কিডনির প্রবলেম। কিন্তু একটা জায়গা যেটা আমরা রেগুলারলি খুব একটা মিস করে যাই, বা যেটার উপর খুব একটা জোর দিই না, সেটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এই সব রোগগুলোই কিন্তু হচ্ছে রক্তশিরায় আমাদের কোথাও কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, কোথাও ফ্যাট ডিপোজিশন হচ্ছে। এই রক্তশিরাগুলো যেগুলো ব্রেনে যাচ্ছে, হার্টে যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, সেই রক্তশিরা কিন্তু আমাদের হাতে পায়েও যাচ্ছে। এই রক্তশিরাতে যদি কোনো ব্লকেজ হয় বা যদি কোনো লিকেজ হয়, সেখান থেকে আমাদের পায়ে গ্যাংগ্রিন বা পায়ে আলসার বা ঘা তৈরি হয়। শুধু এই ব্লাড ভেসেলগুলো নিয়েই যে স্পেশালিটি, সেটাই হচ্ছে ভ্যাসকুলার সার্জারি, মানে রক্তশিরা, ধমনী, এই নিয়ে যে স্পেশালিটি, সেটাই ভ্যাসকুলার সার্জারি। কিছু বছর আগে বা কিছু দশক আগে অব্দিও দিস ওয়াজ আ পার্ট, বা এটা কার্ডিওথোরাসিক ভ্যাসকুলার সার্জারির পার্ট ছিল। আচ্ছা। এখন আমাদের ট্রিটমেন্ট অনেক উন্নত, আমাদের ডায়াগনস্টিক মডালিটি অনেক উন্নত। আমরা যে টেস্টগুলো করি সেগুলোতে আমরা ডাইরেক্ট ব্লাড ভেসেলের মধ্যে গিয়ে দেখতে পাই, এবং সেই জন্যই এখন এই ভ্যাসকুলার এবং আরও স্পেশালি এন্ডোভ্যাসকুলার, মানে রক্তশিরার মধ্যে দিয়ে আমরা সেই রক্তশিরার ডিটেল দেখতে পারি এবং ট্রিটমেন্ট করতে পারি। তাই জন্যে এই স্পেশালিটিটা ভ্যাসকুলার এন্ডোভ্যাসকুলার, মানে রক্তশিরা এবং রক্তধমনী নিয়ে। মেনলি একটা, যদি আপনি পাইপলাইনের কথা ভাবেন, ঠিক যেরকম বাড়ির পাইপলাইনে লিকেজ হতে পারে, ব্লকেজ হতে পারে, নোংরা জমতে পারে, মানুষের ব্লাড ভেসেলেও সেগুলি হতে পারে। সেই নিয়েই, এই ডিজিজগুলো নিয়েই আমাদের কাজকর্ম, এবং ম্যাক্সিমাম
আজকের দিনের ব্লাড ভেসেল রিলেটেড ডিজিজ এই ভ্যাসকুলার এবং এন্ডোভ্যাসকুলার সার্জারির দ্বারাই এর চিকিৎসা করা যায়। দেখি ডাক্তারবাবু ইতিমধ্যেই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কেউ। নমস্কার, কে বলছেন? নমস্কার। বলুন আমি শঙ্কর বাগ বলছি, মশাট, হুগলি থেকে। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমরা বর্তমানে চাষিবাসী মানুষ, মাঠে কাজ করি, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়। এই মাঠে যখন কাজ করি, বর্তমানে পায়ের যে লম্বা সিটডাঁড়াটা আছে, সিটডাঁড়ার সঙ্গে অলরেডি পায়ের যে পাতাগুলো আছে, মানে প্রচন্ড পরিমাণে টান ধরে, আর বর্তমানে পাটা একটু ঝিনঝিন করে। এইটা কি জন্য হচ্ছে বললে ভালো হয়। নমস্কার। ধন্যবাদ, সঙ্গে থাকুন বন্ধু। পায়ে টান ধরা এবং পায়ে ঝিনঝিন করা এইগুলি মূলত দুটো কারণে হয়। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে যেটা সবচেয়ে কমন, সেটা আমরা জল কম খাওয়ার জন্য, শরীরে নুন চিনির মাত্রা যেটা কম বেশি হয়, সেখান থেকে পায়ে টান ধরা বা ক্র্যাম্প এগুলো হতে পারে, যেটা উনি বলছেন। কিন্তু এই পায়ে ঝিনঝিন ধরা এবং টান ধরা যারা মূলত দাঁড়িয়ে কাজ করছেন, যেরকম আমাদের বন্ধু এখনই বললেন, তাদের ক্ষেত্রে ব্লাড ভেসেল বা ভেনের একটা লিকেজ আমাদের দেখা খুবই দরকার। এর একটা সামান্য টেস্ট আছে, যেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। যেরকম আমরা পেটের আলট্রাসোনোগ্রাফি করি, ওরকম পায়ের যে আলট্রাসোনোগ্রাফি, সেটা হচ্ছে ডপলার। এই ডপলার টেস্টিং করে যদি সেরকম কোনো লিকেজ বা ব্লকেজ পাওয়া যায়, আমরা সেই মতো সেটা ট্রিটমেন্ট স্টার্ট করব। তো ওনার কাছে আমার অ্যাডভাইস হবে, এক তো যেহেতু উনি বাইরে কাজ করেন, আমাদের গরম ওয়েদার, ভারতবর্ষ প্রিনমিনেন্টলি সামার কান্ট্রি, মানে এখানে গরম বেশি, সেখানে জল পরিমাণ মতো খাবেন। তা সত্ত্বেও যদি এই জিনিসটা চলতে থাকে, একটা পায়ের আলট্রাসোনোগ্রাফি ডপলার করিয়ে একবার চেক আপ করাবেন। বন্ধু শুনলেন, আমাদের যিনি ছিলেন লিসনার, তিনি তার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। তবে ডাক্তারবাবু, এবার একটু আমরা কথায় যাই। আপনার সঙ্গে যে এরকম কথা হচ্ছিল যে বিষয় নিয়ে, যে মূলত তো এই বিষয়টাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পেরেছি, যে তার মধ্যে যেটা মূল বিষয় হচ্ছে পায়ে যে গ্যাংগ্রিন হয়ে যাওয়া এবং অ্যাম্পুটেশন, আটকানো, যাতে কেটে বাদ দিতে না হয়। এটা একটা বিরাট বড় বিষয়। সেখানে এই যে পায়ের পাতা কালো হয়ে যাওয়া, বা এটাকেই কি গ্যাংগ্রিন বলা হচ্ছে? মানে মানে কতটা সেটা কমন বিষয়, বা এটাকে ঠিক এক্স্যাক্টলি শুধুই কিভাবে দেখবো, কোথা থেকে হচ্ছে? দেখুন, কান্ট্রি ওয়াইড যদি ভ্যাসকুলার সার্জনদের একটা সেন্ট্রাল থিম থেকে থাকে, সেটা হচ্ছে প্রিভেন্ট অ্যাম্পুটেশন। অ্যাম্পুটেশন বা একটা কোনো পায়ের অঙ্গ যদি বাদ চলে যায়, তাতে সেই মানুষটার এবং তার ফ্যামিলির কাছে সেটা একটা মেজর সেটব্যাক। অ্যাক্সিডেন্ট বা ক্যান্সার বা অন্য কোনো রোগে অ্যাম্পুটেশন আলাদা, কিন্তু যাদের ডায়াবেটিস আছে বা যাদের হার্ট ডিজিজ আছে বা হিস্ট্রি আছে স্ট্রোকের, তাদের এই সিমিলার ব্লাড ভেসেল পায়ে যদি চোক হয়ে যায়, সেখান থেকে লেগ অ্যাটাক বা পায়ে হঠাৎ করে ব্যথা হয়ে যাওয়া, পায়ের আঙুল নীলচে হয়ে যাওয়া, বা পায়ের আঙুল কালো হয়ে গ্যাংগ্রিন মানে পচন ধরে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এইটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রিভেন্টেবল। কাজেই গ্যাংগ্রিন হয়ে যাওয়ার আগে আমরা যদি প্রিভেন্ট করতে পারি, অ্যাম্পুটেশন বাঁচানো যাবে। গ্যাংগ্রিনটাও যদি শুধু আঙুলে সীমাবদ্ধ থাকে বা একটা ছোট এরিয়াতে থাকে, সেখান থেকে ট্রিটমেন্ট স্টার্ট করলেও আমরা গোটা পাটা অন্তত বাঁচিয়ে নিতে পারবো। হয়তো এক আধটা আঙুল তার বাদ যাবে, কিন্তু তার পা বেঁচে গেলে তিনি আবার নিজের পায়ে দাঁড়িয়ে কাজকর্ম সবই করতে পারবেন। ন্যাচারালি গ্যাংগ্রিন বা পায়ের আঙুল কালো হয়ে গেলে সেটা আর্লি স্টেজে ডায়াগনোসিস করে সঠিক ভ্যাসকুলার ট্রিটমেন্টের দ্বারা পা বাঁচানো সম্ভব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে হ্যালো, লিসনার। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি কল্যাণী দাস বলছি। হুম। আমার বয়স হচ্ছে 57। আমার বহুদিন ধরেই হাই প্রেশার নেই, কিন্তু আমার ডিসলিপিডিমিয়া আছে, মানে কোলেস্টেরল আমার হাই। তার জন্য আমি ওষুধ খাই এবং নর্মাল আছে এখন কোলেস্টেরল লেভেল। কিন্তু সমস্যা হচ্ছে, আমি হাঁটি যখন, আমি খুব জোরে হাঁটতে পারি না। আমার মানে মর্নিং ওয়াক করি, তখন দেখি যে আমার বেশি একটু জোরে হাঁটতে গেলে আমার পায়ে ব্যথা করে। তো আমাকে মাঝে মাঝে হয় কি, আমার পায়ের মধ্যে এই কালশিটের মতন, যেরকম রক্তে জমে গেলে হয়, এরকম চাকা চাকা একটু স্পটের মতন আসে, একটু নীলচে মতন দাগ। সেটা বড়ও হয়, বেশ 2-3 ইঞ্চি ডায়ামিটারেরও হয়, আবার ছোটও হয়। আমার ডাক্তারবাবুকে আমি দেখিয়েছিলাম হসপিটালে। তখন আমার ডিভিটি করা হয়েছিল, তাতে কিন্তু কিছু পাওয়া যায়নি।
কোনো চেঞ্জেস পাওয়া যায়নি, কিন্তু আমার প্রবলেমটা সাস্টেন করতে আমার হাঁটতে গেলেই মেনলি আমি দেখি যে আমি জোরে হাঁটতে পারছি না, আমার পায়ে লাগে। এমনিতে আমার সায়াটিকার একটা ব্যথা হয় মাঝে মাঝে, কিন্তু জোরে হাঁটতে আর গেলে আমার খুব অসুবিধে হচ্ছে। আর ব্যথাটা আসছে পায়ে। তো ডাক্তার বাবু কি করে একটু বলেন। পায়ের যে ব্যথাটা আমাদের হাঁটতে গেলে হচ্ছে, এই ব্যথাটা যদি রেগুলার বেসিসে একই ডিস্টেন্সে আমাদের হাঁটতে গেলে হচ্ছে এবং রেস্ট নিলে আবার কমে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের একটা ডিটেল ভ্যাসকুলার টেস্টিং দরকার। যার ফার্স্ট পার্ট হচ্ছে আপনি বললেন ডিভিটি টেস্টিং, কিন্তু আমি চাইবো আপনার একটা প্রপার ভ্যাসকুলার সার্জন বা ভ্যাসকুলার ডাক্তার দেখে একটা আমাদের প্রাথমিক টেস্ট হয় অ্যাঙ্কেল ব্রেকিয়াল ইন্ডেক্স, মানে আপনার 4টে হাত পায়ে কীরকম ব্লাড যাচ্ছে তার আমরা একটা রেশিও বার করি। সেইটা যদি কম থাকে, নেক্সট আমরা একটা আর্টেরিয়াল ডপলার করি, মানে আপনার যে হার্ট থেকে পায়ে রক্ত নিয়ে যাচ্ছে সেই ব্লাড ভেসেলের একটা আমাদের ডিটেল ডপলার টেস্ট লাগে। এছাড়া আপনার সায়াটিকার যে ব্যথা, সেটা তো সম্পূর্ণ একটা আলাদা কারণে হচ্ছে, এটা রক্তশিরার জন্য হয় না, এটা পিঠে কোনো নার্ভের কম্প্রেশনে হয়। সেটা নিশ্চয়ই আপনি রেগুলারলি আপনার যিনি ডাক্তারবাবু তাকে দেখাচ্ছেন বা চিকিৎসা করাচ্ছেন। আমার চিন্তার কারণ একটাই, যেহেতু আপনি একটা ডিসলিপিডিমিয়ার হিস্ট্রি দিলেন অ্যাট দ্য এজ অফ 57, আপনার বোথ পায়ের রক্তশিরা মানে আর্টারি এবং হার্ট, মানে হার্টের একটা ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি বেসিক হওয়া দরকার। হার্টের পাম্পিং কীরকম এবং সেই ব্লাডটা নিচ অব্দি পৌঁছচ্ছে কিনা এটা একটা ডপলার দিয়ে দেখা দরকার। নিশ্চয়ই আমাদের সঙ্গে যিনি লিসনার ছিলেন তার প্রশ্নের উত্তর পেলেন। এরকম বহু বন্ধুরা আপনারা কিন্তু আসছেন আমাদের সঙ্গে 22488085 এ কথা বলতে। আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 তে, সেখানে মেসেজও করতে পারেন। আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা এবং 100 আকাশবাণী কলকাতা, এই দুটি পেজেই কিন্তু অনুষ্ঠানটির একেবারে লাইভ যাচ্ছে। সেইখানে গিয়ে সেই লাইভে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কিন্তু আপনাদের বক্তব্য রাখতেই পারেন। ডাক্তারবাবু, একটা ছোট্ট করে যাব একটা প্রশ্নে, কিন্তু আমাদের একটা ছোট্ট বিরতিতেও যেতে হবে। আমাদের এই যে কথা আমরা এসেছিলাম, যে এই পায়ের পাতা কালো হয়ে যাওয়া বা এই যে পচন ধরা গ্যাংগ্রিন, মানে সাধারণত কাদের মধ্যে এই ডিজিজটা বেশি দেখা যায়, হওয়ার চান্সটা বেশি থাকে? যাদের এজ গ্রুপ 40 থেকে 60-এর মধ্যে, ওজন তাদের নর্মাল হাইটের তুলনায় একটু বেশি, স্মোকিংয়ের কোনো হিস্ট্রি আছে বা অন্যান্য মেডিকেল রিস্ক ফ্যাক্টর আছে, অর্থাৎ ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা বাড়িতে বা ওনার নিজের কোনো হার্টের হিস্ট্রি আছে, হার্টের প্রবলেমে, এদের মধ্যে প্রবণতা বেশি। কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে যে ইয়াং এজ গ্রুপ, স্ট্রেসফুল লাইফস্টাইল আর টোব্যাকো যারা ইউজ করছে, এদের মধ্যেও এই ইনসিডেন্স অনেক বেশি। ডাক্তারবাবু, আমাদের ফেসবুক পেজে এক বন্ধু লিখছেন, জানতে চাইছেন আর কি, আমি জানি না এটা একেবারে এক্স্যাক্টলি এই বিষয়ে হচ্ছে কিনা। বলছেন আমার প্রেশার নর্মাল, কিন্তু খুব ঘাম দেয়, কোনো কিছু কাজ করলেও হয় না করলেও হয়, কি করা দরকার? সায়ন চন্দ্র, এটা কি আদৌ এই বিষয়ের সঙ্গে যুক্ত? এই টপিকটা আমার ভ্যাসকুলারের সাথে যুক্ত নয়। অ্যাজ আ জেনারেল হেলথ মেজার এটুকু বলতে পারি যে আপনার যে বেসিক ব্লাড টেস্ট, হিমোগ্লোবিন লেভেল, থাইরয়েড লেভেল, এগুলো চেক করিয়ে নিয়ারেস্ট যিনি ফিজিশিয়ান তাকে দেখাবেন। এটা খুব সম্ভবত কোনো সার্জিক্যাল প্রবলেম বা সলিউশনের না। আরেক বন্ধু লিখছেন সায়ন চন্দ্রই, হ্যাঁ, উনি 3টে প্রশ্ন করেছেন। একটা হচ্ছে জয়েন্ট জায়গাগুলো ভালো রাখতে কি করণীয়? আর থার্ড কোয়েশ্চেন? আরেকটা হচ্ছে আমার মুখে তেলতেলে ভাব অনেক বেশি অন্যান্য অঙ্গের থেকে, সেক্ষেত্রেও কি করণীয় জানতে চাচ্ছেন। হ্যাঁ, আপনার প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটা প্রবাবলি রিলেটেড, যে আপনার এক্সেসিভ সোয়েটিং হয় এবং মুখের তেলতেলে অংশ বেশি। এইটাই বেসিক ব্লাড টেস্ট করে আপনার ফিজিশিয়ান বা স্কিনের ডাক্তারকে দেখাতে পারেন। জয়েন্ট ভালো রাখার সবচেয়ে ভালো উপায় স্যার, ওজনটা কম রাখবেন। ওজন বেড়ে গেলে জয়েন্টের মোবিলিটিও কমে যাবে এবং রেগুলার যা ডে টু ডে অ্যাক্টিভিটি, হাঁটা, জয়েন্টের মুভমেন্ট, এগুলো করা। যদি কোনো স্পেসিফিক জয়েন্টে কোনো প্রবলেম আসে, সেটা রিলেটেড অর্থোপেডিক্স বা ডাক্তারকে একবার দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, কে রয়েছেন? হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার, বেজগঞ্জ থেকে লক্ষ্মী মজুমদার বলছি। বলুন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। বলছি আমার পা দুটো না রাত্রিবেলার দিকে ভার হয়ে থাকে, আবার দিনের বেলা ভার হয়ে থাকে। এটা কিসের জন্য হয় একটু বলতে পারবেন?
সারাদিন পা ভার হয়ে থাকার অর্থাৎ হচ্ছে আপনার পায়ে যতটা রক্ত আসছে হাড় থেকে ঠিক ততটাই ফিরে যাচ্ছে না, বা পায়ে জল জমছে। এটার জন্য আপনাকে একটা বেসিক হার্ট এবং কিডনির টেস্ট করাতেই হবে। তার সাথে আমাদের দেখতে হবে পা ফুলছে কিনা বা পায়ের গোড়ালির অংশটাতে জল জমছে কিনা। যদি তা হয় তাহলে আমাদের একটা ভেনের ডপলার, মানে যে রক্তশিরা পা থেকে হার্টের দিকে ব্লাড নিয়ে যাচ্ছে তার একটা আল্ট্রাসোনোগ্রাফি ডপলার করে দেখতে হবে। অনেক সময় যেটা হয় যে এটা ভেতর একটা ভেরিকোজ ভেন বা ভেনের লিকেজ ডেভেলপ করতে থাকে, যেটা আমরা ওপর থেকে চামড়ার তলা দিয়ে দেখতে পাই না, কিন্তু যিনি ভুগছেন তার ওই পা ভার পা ভারী হয়ে যাওয়া, এটা সন্ধ্যেবেলার দিকে বা রাতের বেলার দিকে একটু বেশি হয়, সকালে ঘুম থেকে উঠে হয়তো একটু কম হয়। আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে আমাদের বন্ধু কবিতা নেগি লিখছেন, আমার আর্থ্রাইটিস আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হাঁটু আর পায়ের তলায় ব্যথা হয়। এটা কি শুধু আর্থ্রাইটিসের জন্য হচ্ছে নাকি অন্য কোনো রিজন আছে? আর্থ্রাইটিস যদি আপনার জানা আছে সেটা একটু আমাদের দেখে নিতে হবে, এগুলো স্মল জয়েন্ট আর্থ্রাইটিস নাকি না এগুলো লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস। যদি স্মল জয়েন্ট আর্থ্রাইটিস হয় বা মাল্টিপল জয়েন্ট এফেক্ট করার মতো আর্থ্রাইটিস হয় তাহলে এই ব্যথাগুলো পিওরলি আর্থ্রাইটিস রিলেটেড। যদি আপনার শুধু হাঁটুতে আর্থ্রাইটিস আছে অথচ তার সাথে গোড়ালিতে ব্যথা হচ্ছে, তাহলে আমাদের একটা ব্লাড ভেসেলেরও চেক আপ দরকার, যে সেই জায়গাটার থেকে আপনার কোনো ব্লাড ভেসেলের লিকেজ বা ব্লকেজ তৈরি হয়েছে কিনা। ধন্যবাদ। ডাক্তারবাবু নিশ্চয়ই যারা প্রশ্ন করছেন তারা সঠিক উত্তর পেয়ে যাচ্ছেন এবং সেইভাবেই এগিয়ে চলবেন। আরও আপনারা প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের প্রশ্ন নিয়ে আসুন, আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903059992 বা সেখানে SMS ও করতে পারেন। 22488085 আমাদেরকে ফোন করছেন যেমন, তেমন আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটি ফেসবুক পেজেই আমাদের কিন্তু লাইভ চলছে। সেই লাইভে এসে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন এভাবেই রাখতে পারেন অন্য বন্ধুদের মতো। ডাক্তারবাবু, আমরা কথা বলছিলাম সেই গ্যাংগ্রিন এবং ব্ল্যাকফুটের কথা, মানে সেক্ষেত্রে একটু জানতে চাইবো, আপনি বললেন কাদের মধ্যে সাধারণত বেশি হয়, তো এটাকে প্রিভেন্ট করা যায় এই গ্যাংগ্রিন হওয়াটা? আর গ্যাংগ্রিন এর কি কোনো আর্লি সাইন্স আছে, মানে আগে থেকে আমরা কোনো কিছু থেকে বুঝতে পারি কি যে আম, এটা থেকে বাঁচা দরকার, এটা ভবিষ্যতে এরকম একটা গ্যাংগ্রিনের মতো জায়গায় পৌঁছতে যাচ্ছে? এই পেশেন্ট যাদের মধ্যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে যেগুলো আমরা এক্ষুনি বললাম, এনাদের বা যে কোনো লোকের যদি ধরুন হাঁটতে গেলে হঠাৎ করে পায়ের কাফ মাসেলে ব্যথা হচ্ছে, একটা টানের মতো লাগছে এবং সেটা রেগুলার বেসিসে হচ্ছে। আমাদেরও অনেক সময় জল কম খেলে বা সারাদিন অনেকক্ষণ কাজ করলে পায়ে ক্র্যাম্প হয়, কিন্তু যার হাঁটতে গেলে রেগুলার হচ্ছে, ধরুন সে বাড়িতে বাজার টাজার সবই করতেন কিন্তু বিগত 2 মাস ধরে দেখা যাচ্ছে রোজই বাজারে গেলে তাকে বসে পড়তে হচ্ছে, কারণ বাড়ি থেকে বাজার যেতে গেলেই পায়ে টান ধরছে। দিস ক্যান বি আ ভেরি আর্লি সাইন, মানে ব্লাড সাপ্লাই যে কমে যাচ্ছে এটা তার একটা প্রথম লক্ষণ। এই জিনিসটাই যদি বাড়তে থাকে, বারবার হতে থাকে, তখন হঠাৎ করে দেখবেন পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বা রাতে হয়তো আপনি পাখার তলায় ঘুমোচ্ছেন, এসির তলায় ঘুমোচ্ছেন, তখন পায়ের একটা আঙুল নীলচে হয়ে যাচ্ছে। এইগুলোই গ্যাংগ্রিনের প্রিকারসার স্টেজ বা গ্যাংগ্রিনের আগের স্টেজ। আরেকটা জিনিস বলে রাখা দরকার, যারা ডায়াবেটিক, যাদের এই ব্যথার বোধ শক্তিটা কম, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো অন্যভাবে প্রেজেন্ট করে, মানে তাদের অনেক সময়তেই প্রেজেন্টেশন থাকে যে পায়ের তলায় আমার মনে হচ্ছে কোনো পোকামাকড় চলছে, বা পায়ে আমার সারাক্ষণ পিনের মতো ফুটছে। যাদের এই জিনিসটা হচ্ছে তাদের ডায়াবেটিসে যেরকম নার্ভ এফেক্ট করে, মানে নিউরোপ্যাথি, ভেসেল বা আর্টারি এফেক্ট করলেও কিন্তু এই সিমিলার সেন্সেশনই হয় এবং পরবর্তীকালে এখান থেকেই গ্যাংগ্রিন হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো যাদের মধ্যে হচ্ছে তারা আর্লিয়েস্ট একটা ভ্যাসকুলার ট্রিটমেন্ট বা অ্যাসেসমেন্ট করালে গ্যাংগ্রিন স্টেজ থেকে আমরা ওনাদেরকে প্রিভেন্ট করতে পারি। টেলিফোনে রয়েছেন কোনো লিসনার। নমস্কার। নমস্কার। কি বলছেন? ঢাকা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। অনেক সময় লক্ষ্য করা যাচ্ছে যে 60 বা তদূর্ধ্ব যারা প্রবীণ নাগরিক, অনেকেরই মানে উঠে দাঁড়ালে পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, ডান পায়ের গোড়ালিতে, কারো বাঁ পায়ের গোড়ালিতে। আবার দেখা যাচ্ছে ভালো শু যদি ব্যবহার করেন তখন যতক্ষণই দাঁড়িয়ে কাজ করুন ব্যথা হচ্ছে না। এটার কারণ কি যদি একটু বলেন। আর একটা হচ্ছে যে সিঁড়ি দিয়ে যারা বেশি ওঠানামা করছি আমরা, তাদের বিশেষ করে হাঁটুতে কিরকম একটা টন করে, বিশেষ করে বাঁ হাঁটুতে। সেক্ষেত্রে কি নি রিপ্লেসমেন্ট জরুরি? নমস্কার।
সঙ্গে থাকুন। উম, যারা এল্ডারলি বা যারা ডায়াবেটিক তাদের অনেক ক্ষেত্রেই পায়ের শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমাদের যখন বয়স কম থাকে সেখানে যেরকম পায়ে একটা ফ্যাটের কুশন থাকে, একটা মাসেলের সাপোর্ট থাকে, বয়স বাড়ার সাথে সাথে সেই মাসেলের স্ট্রেংথ বলুন বা পায়ের যে ফ্যাটের কুশন বলুন সেগুলোও কমে যায়। ডায়াবেটিসে তাদের ফুট শেপ অটোমেটিক্যালি চেঞ্জ হয়। এনাদের ক্ষেত্রে যেখানে যেখানে পায়ে বেশি প্রেশার পড়বে, সেটা গোড়ালি হতে পারে, কারোর ক্ষেত্রে বুড়ো আঙুলের পেছনের দিক হতে পারে, অনেকের দেখবেন ফ্ল্যাট ফুট থাকে, মানে পাটা একেবারে থ্যাপথ্যাপে মাটির সাথে চেপটে আছে, তাদের ক্ষেত্রে গোটা পায়ে হতে পারে, ব্যথা হতে পারে। এদের ক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ ফুটওয়্যার, মানে আপনি ঠিক যে কথাটা বললেন যে স্পেসিফিক জুতো বা কাস্টমাইজ ইনসোল, মানে জুতোর মধ্যে যে সোলটা থাকে সেটা যদি আমরা ওনাদের পায়ের প্রেশার অনুযায়ী চেঞ্জ করে দিতে পারি, তাহলে ওনাদের এই ব্যথা জিনিসটা হবে না, বা সেখানে প্রেশার যেটা পড়ছে সেই প্রেশারটা পড়বে না, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তাদের ক্ষেত্রে ইনসোল বা শুজ ওয়ার্ক ওয়েল, এটা সাইন্টিফিক। এবং স্পেশালি যারা ডায়াবেটিক তাদের তো এই কাস্টমাইজ জুতো পরাই উচিত। আপনার দ্বিতীয় প্রশ্নটা যে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হাঁটু ব্যথা, হাঁটু টনটন করা, এইটা কিন্তু আপনার পুরোপুরি মাসেল এবং জয়েন্টের মধ্যে যে ব্যালেন্স, সেই ডিসব্যালেন্সের জন্যে। এটা বেস্ট হচ্ছে আপনার যদি রেগুলার বেসিসে হচ্ছে একজন অর্থোপেডিক্স ডাক্তারবাবুকে দেখিয়ে নেওয়া। বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবেই টেলিফোনে চলে আসুন 2248085 এবং আমাদের প্রশ্ন করুন। আমাদের ফেসবুক পেজেও কিন্তু বন্ধুরা লাইভে আছেন এবং তারা কিন্তু প্রশ্ন রাখছেন আমাদের কাছে। এরপর যে প্রশ্নে যাব, যে আমরা যে কথা বলছিলাম গ্যাংগ্রিন হওয়ার বিষয়ে, যে পায়ের পচন একটা সাংঘাতিক বিষয়, সেক্ষেত্রে এর কি কোনো ট্রিটমেন্ট আছে যেটা থেকে আমরা অ্যাটলিস্ট মানে এইরকম একটা ফেট যাতে না হয়, মানে পরিণতি যাতে না হয় এই পেশেন্টের, মানে সেসব মানে এর মানে কি হতে যায় এক্ষেত্রে, মানে দেখুন, খুব খারাপ কতটা হতে পারে এবং কত কমই কোনো কিছু হতে পারে? দেখুন, একবার যে জায়গায় গ্যাংগ্রিন হয়ে গেছে, পচন ধরে গেছে, মানে সেটা শরীরের সাথে রাখা যাবে না, সেটাকে তো আমাদের বাদ দিতেই হবে। আচ্ছা। কিন্তু আমাদের যেটা সবচেয়ে বড় ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রেই, সেটা হচ্ছে যে আমরা প্রথমেই ওই জিনিসটাকে বাদ দেওয়ার পেছনে ছুটি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পচনটা কিন্তু কেউ বাইরে থেকে এসে দিয়ে যায়নি, আপনার ওই জায়গায় রক্ত চলাচল পৌঁছচ্ছে না বলে সেই জায়গার যে সেল আছে বা কোষ আছে সেগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, সেখান থেকেই পচন তৈরি হচ্ছে। ন্যাচারালি আমরা সেটাকে বাদ না দিয়ে আগে সেখানে ব্লাড সাপ্লাই বাড়াবো। ঠিক যেরকম হার্টে ব্লকেজ হলে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি বা হার্টের বাইপাস করি, আমাদের পায়ের রক্তশিরাতে বা হাতের রক্তশিরাতে যদি ব্লকেজ হয় সেখানেও অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস করা যায়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে অ্যাঞ্জিওপ্লাস্টি পায়ের বা বাইপাস করে যে জায়গাটা ব্লকেজ আছে সেখান থেকে ব্লাড সাপ্লাই বাড়িয়ে আমরা নিচ অব্দি রক্ত পৌঁছবো, তারপর যেটুকু জায়গা গ্যাংগ্রিন হয়েছে বা পচেছে সেটিকে বাদ দেব। যদি এই গ্যাংগ্রিনকে আমরা বাদ না দিই বা যদি এই গ্যাংগ্রিনকে আমরা এইভাবে ট্রিট না করি, তার দুটি ফল দেখা যায়। এক নম্বর হচ্ছে যে যদি একেবারেই ট্রিট না করি, সেখান থেকে যে ইনফেকশন বা বিষ ছড়াবে গোটা বডিতে, সেটাতে সেপ্টিসিমিয়া হয়ে তার হার্ট কিডনি এফেক্ট হয়ে লাইফ রিস্ক হতে পারে। দ্বিতীয় হচ্ছে যদি আমরা রক্ত সাপ্লাই না বাড়িয়ে ওটাকে ডাইরেক্ট বাদ দিয়ে ফেলি বা কেটে ফেলি, তাহলে যে জায়গাটা বাদ দেবো সেই জায়গাটাও কালো হতে থাকবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় ডায়াবেটিক পেশেন্টে প্রথমে একটা আঙুল বাদ গেল, তারপর 3টে আঙুল বাদ গেল, তারপর পায়ের পাতা বাদ গেল, তারপর হাঁটু বাদ গেল, তারপর তার হার্ট অ্যাটাক হয়ে গেল। আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্লাড সাপ্লাই পৌঁছচ্ছে না, আমরা ওপর অব্দি কাটতে কাটতে যাচ্ছি, এবং এই যে এতবার ওটি হচ্ছে বা ইনফেকশন ছড়াচ্ছে, সেখান থেকে ওনার একটা লাইফ রিস্ক হচ্ছে। কাজে কাজে এটা পাও নিয়ে নিতে পারে না ট্রিট করলে, এবং এটা লাইফ থ্রেটনিংও হতে পারে, মানে এতে মানুষের মৃত্যুও হতে পারে। এমনও তো দেখা গেছে যে সুগার থেকে, মানে ডায়াবেটিস থেকে পায়ে এইভাবেই পচন ধরেছে এবং বাড়তে বাড়তে একটা সময় সেটা ক্যান্সারে পরিণত হয়েছে। আহ, সেটা কিভাবে হয়? মারাও গেছে, মানে মারা গেছেন আর কি। হ্যাঁ, জেনারেলি পায়ের এই যে পচন রোগ, এটা নিজেই একটা ক্যান্সারের মতো। এটা ক্যান্সার নয়, কিন্তু যেহেতু রক্ত পৌঁছচ্ছে না, এর কোনো শেষ নেই, কাটতে কাটতে হাঁটুর ওপর অব্দি পৌঁছে যায়। ক্যান্সার যে জায়গাটাতে হয় সেটা ঠিক ডায়াবেটিসে পায়ের পচনে আমরা দেখি না, আমরা একটা অন্য দিকে দেখি, যে যাদের ভেনাস আলসার থাকে, মানে অনেক দিনের আচ্ছা। ভেরিকোজ ভেন আছে, ট্রিটমেন্ট হয়নি। যে কোনো আলসার বা যে কোনো ঘা যদি আপনি বহু বছর ফেলে রাখেন,
আপনাকে হয়তো ৫ বছর, ৬ বছর, ৮ বছর এই ঘা কোনো ঝামেলা দেবে না। কিন্তু এই ঘায়ের একটা টেনডেন্সি থাকবে যেটা ক্যান্সারের দিকে পরিণত হতে পারে। আচ্ছা। এবং আপনারা সবাই জানেন যে একবার ক্যান্সারে পরিণত হয়ে গেলে সেটা ক্যান্সার। তো ন্যাচারালি পায়ের যদি কোনো ঘা বা আলসার আপনার কোনো মতেই না শুকোচ্ছে, তো কাইন্ডলি এটা আপনাকে ঝামেলা করছে না বা এটা আপনাকে ব্যথা দিচ্ছে না বলে এটাকে ফেলে রাখবেন না। একটা আউটসাইড চান্স বা একটা মিনিমাল চান্স হলেও একটা লং স্ট্যান্ডিং পায়ের আলসারে ক্যান্সার কিন্তু হতে পারে। এর জন্য আমরা যাদের এই ধরনের সমস্যা হয় তারা কার কাছে যাবেন? মানে বিশেষজ্ঞ ঠিক মানে কোথায় যাবেন? কার কাছে গেলে সুবিধা হবে এবং কি ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবল? একটা পায়ের আলসার ১ম ৬ সপ্তাহের মধ্যে যদি হিল না করে, আইডিয়ালি একজন ভ্যাসকুলার সার্জনের দেখা উচিত। মোস্ট আলসার্স যেগুলো অ্যাকিউট, মানে ধরুন কোনো ইনফেকশন লেগে, কোনো চোট লেগে হয়েছে, বাই 6 উইকস অফ নর্মাল ট্রিটমেন্ট, নর্মাল বলতে আমরা অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা যা আমরা অয়েন্টমেন্ট ইউজ করি সেগুলোতে হিল হয়ে যাওয়া উচিত। যার হিল হচ্ছে না অর্থাৎ তার ব্লাড ভেসেলে কোনো একটা প্রবলেম আছে। সেটা আর্টারির সাইডে হতে পারে, মানে রক্ত আসাতে, বা ভেনাস সাইডে রক্ত ফিরে যাওয়াতে। 6 উইকসে যদি কোনো আমাদের পায়ের ঘা বা আলসার হিল না হচ্ছে, it has to be seen or evaluated by favorably a vascular specialist যিনি এই আর্টারি এবং ভেন নিয়ে রেগুলারলি কাজ করছেন। আপনি যে কথা বলছিলেন যে এক্ষেত্রে পায়ের এই ধরনের ক্ষেত্রে যে আমরা আর কি করতে পারি? মানে ট্রিটমেন্ট কি অ্যাভেলেবল? মানে আমরা তো গেলাম নির্দিষ্ট চিকিৎসকের কাছে এবং তারপর কি ধরনের ট্রিটমেন্ট এক্ষেত্রে available? এটা কি খুব খরচ সাপেক্ষ? পায়ের যে আলসারের ইনিশিয়াল ট্রিটমেন্ট সেটা খুব একটা খরচ সাপেক্ষ নয়, এটা ধৈর্য সাপেক্ষ। আমরা আচ্ছা। দেখি যে পেশেন্টের ভেনাস ডিজিজ বা আর্টেরিয়াল ডিজিজ আছে, তাদের হয়তো বহু বছর ধরে একটা আলসার আছে, কখনো সেটা বাড়ছে, কখনো সেটা কমছে, তিনি লোকালি মলম লাগাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কিন্তু এগুলো এর মূল চিকিৎসা নয়। স্পেশালি যাদের লং স্ট্যান্ডিং আলসার তাদের কিন্তু ভেনে কোথাও না কোথাও একটা লিকেজ বা ব্লকেজ আছে। এই লিকেজ চলতে থাকলে যেটা হয় যে ব্লাড থেকে যে ব্লাডের পিগমেন্ট পার্টটা আছে সেটা স্কিনের তলায় ঢুকে সেটা স্কিনকে নষ্ট করে একটা ঘা বানায় বা আলসার বানায়। সেটাকে প্রথম স্টেপে আমাদের একটা সিম্পল আল্ট্রাসাউন্ড টেস্ট দিয়েই আমরা সেটাকে ভালোভাবে ডায়াগনোজ করতে পারি। যেরকম আমাদের গল ব্লাডারে পাথর হলে আমরা পেটের আল্ট্রাসাউন্ড দিয়ে ডিটেক্ট করতে পারি, পায়ের আল্ট্রাসাউন্ড বা ডপলার দিয়ে আমরা এটাকে ডিটেক্ট করতে পারি। ইনিশিয়াল আলসারের যে ট্রিটমেন্ট সেটা একটা সিম্পল ট্রিটমেন্ট, সেটা একটা ভেনাস ড্রেসিং। ধৈর্য সাপেক্ষ এই জন্য বলছি যে সেই ড্রেসিংটা মোটামুটি এক একটা সাইকেলে হয়, 5 দিনের সাইকেল। একবার ড্রেসিং হলে 5 দিন পর খোলা হয়। আমাদের ওয়েদার গরম, তা সত্ত্বেও একটা পায়ের পাতা থেকে হাঁটুর নিচ অব্দি ড্রেসিং থাকে। এর খরচা একটা সামান্য ড্রেসিংয়ের যা খরচা সেরকমই। এই ঘা কিন্তু এই ড্রেসিংয়ে মোটামুটি 3-4 সাইকেল, অর্থাৎ যদি আপনি ধৈর্য ধরে মাসখানেক বা 20-25 দিন ড্রেসিং করান, এই যে কোনো ভেনাস আলসারের ঘা শুকিয়ে যাওয়া উচিত। পরবর্তী যে ট্রিটমেন্টটা সেটা ডিপেন্ড করবে আমার ভেনে ব্লকেজ আছে না লিকেজ আছে। লিকেজ মানে ভেরিকোজ ভেন, ব্লকেজ মানে ডিভিটি বা ভেনে ক্লট। এই ব্লকেজ এবং লিকেজের ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা, কিন্তু হ্যাঁ আজকাল এর ট্রিটমেন্টে আমাদের কাটা ছেঁড়া সেলাই অপারেশন হয় না, আমরা ম্যাক্সিমামই এন্ডোভাস্কুলার মানে রক্তশিরার মধ্যে দিয়ে এই ট্রিটমেন্টগুলো করি। আচ্ছা, আমাদের বন্ধুরা তো আছেন ফেসবুক পেজে 100.1 FM গোল্ড কলকাতা। এই ফেসবুক পেজে আমাদের লাইভের নিচের কমেন্ট সেকশনে বন্ধুরা লিখছেন, নবনীতা নন্দী লিখছেন, আমার হাঁটুর পেছনে শিরাগুলো জট পাকানো আর পায়ের পাতা শিরাগুলো কিছুটা জড়ানো, এগুলো কি ভেরিকোজ ভেন? মানে এগুলো কি ভেরিকোজ ভেন? যদি হয় তাহলে কিভাবে ঠিক হবে? ভেরিকোজ ভেনের মোজা পরলে কি ঠিক হবে? ইয়েস, আপনি যেটা বলছেন এটা ডেফিনেটলি ভেরিকোজ ভেন। দেখুন, ভেরিকোজ ভেনে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ভেনে যেটা স্কিনের নিচে আছে সেটার সাথে মাংসপেশির মধ্যে মানে ডিপ ভেনের মধ্যে মাল্টিপল কানেকশন থাকে। আমাদের নর্মাল নিয়ম হচ্ছে যে ব্লাড এই স্কিনের নিচের ভেন থেকে ডিপ ভেন দিয়ে হার্টে চলে যাবে। যাদের ভেরিকোজ ভেন থাকে তাদের এই মাল্টিপল কানেকশন পয়েন্টে লিকেজ থাকে। যে ভেনগুলোর কথা আপনি বলছেন এগুলো ম্যাডাম রোগ নয়, এগুলো রোগের এফেক্ট। লিকেজটা আপনার ভেতর ভেতর চলছে, সেটা হয়তো কুঁচকির লেভেলে থাকতে পারে, থাইয়ের লেভেলে থাকতে পারে, কিন্তু সেটা দেখা যাচ্ছে
যেটা উইকেস্ট পয়েন্ট, অর্থাৎ আপনার ক্ষেত্রে হাঁটুর পেছনে বা গোড়ালির কাছে, সেই জায়গাগুলোতে এগুলো দেখা যাচ্ছে। আমাদের কাজ হলো এই লিকেজ পয়েন্টগুলো একটা আলট্রাসোনোগ্রাফি করে বার করা, এবং এই লিকেজ পয়েন্টগুলো আলট্রাসোনোগ্রাফি করে বার করার পর এটাকে সিল করে দেওয়া। এই সিলিংয়েরও যে পদ্ধতি, সেগুলোও আজকাল আমাদের এন্ডোভ্যাসকুলার, অর্থাৎ অপারেশন বা সার্জারি দিয়ে নয়। বাট হ্যাঁ, আপনার ক্ষেত্রে এগুলো ডেফিনেটলি ভেরিকোজ ভেন। যতদিন অবধি না আপনার এই ডায়াগনোসিস হচ্ছে বা আমরা একটা এক্স্যাক্ট ম্যাপিং পাচ্ছি যে আপনার লিকেজটা কোথায়, ততদিন অবধি আপনি স্টকিংটাকে একটা সাপোর্টিভ মিনস হিসেবে ইউজ করতে পারেন। এতে আপনার লিকেজ ঠিক হবে না, কিন্তু হ্যাঁ, ভেরিকোজ ভেনের থেকে যে ভেন বা স্কিনের উপর প্রেশার পড়বে, সেটা খানিকটা আমরা সাপোর্ট দিয়ে সেটাকে ডিলে করতে পারি। অর্থাৎ আপনি একটা সাপোর্টিভ মেজার হিসেবে বা ইনিশিয়াল ফার্স্ট এড মেজার হিসেবে স্টকিং ইউজ করতে পারেন, বাট ডেফিনেটলি আন্ডার দ্য অ্যাডভাইস অফ আ ডক্টর নিজে থেকে ইউজ করবেন না। স্টকিং এর কয়েকটা বাজে জিনিস আছে, যে যদি সেটা আপনার পায়ের মাপে না হয় বা আপনার সাইজ বা আপনার পায়ে ঠিক যে প্রেশার লাগবে সেটা না হয়, তো সেখান থেকেও কিন্তু আপনার পায়ে খারাপ এফেক্ট পড়তে পারে। তো আপনি স্টকিংটাও যেটা ইউজ করবেন, প্লিজ আন্ডার আ মেডিকেল গাইডেন্স বা অ্যাডভাইস, এবং একটা আল্ট্রাসাউন্ড ডপলার করিয়ে রাখবেন। সেখান থেকে আমরা পরবর্তী ডেফিনিটিভ চিকিৎসা, মানে অ্যাকচুয়াল চিকিৎসার দিকে এগোতে পারবো। আর এরপর আবারও আরেকটি প্রশ্ন আমাদের লাইভে প্রণব ভৌমিক প্রশ্ন করেছেন, আমার বয়স ৩৯, আমার কোমরের জয়েন্ট কনকন করে, হাত এবং পায়ের পাতাতে মানে পায়ের পাতা গরম হয়ে থাকে এবং জ্বালা করে। আবার ঠিক মানে উল্টে প্রতিদিন সন্ধেবেলা আবার তিনি ২.৫ কিলোমিটার হাঁটতে যান, হাঁটার পর বেড়ে যায় এই পুরো বিষয়টা। এটা কি সায়াটিকার লক্ষণ? ওজন ৫১ কেজি। বয়স কম, ওজন খুব একটা বেশি নয়। লক্ষণটা যে এক্স্যাক্টলি সায়াটিকার কিনা এটা আমার আপনাকে দেখলে তবেই আমি বলতে পারবো। তবে হ্যাঁ, আপনার ক্ষেত্রে জিনিসটা যদি রেগুলার বেসিসে হচ্ছে, আমাদের বোথ নার্ভ অ্যান্ড ব্লাড ভেসেল, মানে সায়াটিকা এবং ব্লাড ভেসেল দুটোকেই একবার টেস্ট করে দেখা দরকার। আচ্ছা, উনি এইটা একটু লিখতে ভুল করেছেন, যা বোঝা গেল যে এই যে গরম হয়ে যাচ্ছে, ঠান্ডার দিনে আবার ঠিক উল্টো বলতে চাইছেন, তখন আবার ঠান্ডা হয়ে যায়, হুম। এই বিষয়টা বলেছেন। আচ্ছা, এটা হচ্ছে তার Correct. আচ্ছা, নিশ্চয়ই প্রণববাবু শুনলেন আমাদের কথা। আচ্ছা ডাক্তারবাবু, আমরা যে কথা বলছিলাম যে এই যে পায়ের পাতা নিয়ে এত সমস্যা, এই গ্যাংগ্রিন হয়ে যাওয়া ইত্যাদি, পচন ধরা, এর বয়সটা ঠিক কিরকম? মানে কোন বয়স থেকে এর প্রবণতা বেশি থাকে, নাকি যে কোনো বয়সেই এটা দেখা যেতে পারে? দেখুন, আমরা ট্রেডিশনালি জানি এই ডিজিজটা নাকি ওয়েস্টার্ন পপুলেশনের ডিজিজ, আমাদের যেটা বলা হতো। আচ্ছা, যে যারা বেশি ফ্যাটি খাবার খায়, যাদের খাবারে বাটার, কোলেস্টেরল এগুলো বেশি, তাদের রোগ। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এর দুটো স্পেকট্রাম আছে। একটা হচ্ছে যেটা ট্রেডিশনাল স্পেকট্রাম, মানে যাদের বয়স ৫০, ৬০, ৭০ এরকম, যাদের অন্যান্য কোমরবিডিটি আছে, সুগার, ব্লাড প্রেশার, কার্ডিয়াক ডিজিজ। কিন্তু আমাদের দেশে এটাও সত্যি, আমাদের একটা নিজেদের স্পেকট্রাম আছে, যেটাকে আমরা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে থ্রম্বোটিক স্পেকট্রাম বলি, বা যেটা স্মোকারদের স্পেকট্রাম। কারণ আমাদের সবাই কলেজ লাইফ থেকেই স্মোকিং করে। তো এই রোগ কিন্তু আমাদের একটা বার্জার বলে স্পেকট্রাম আছে, যেটা ৩০-৩৫ বছর বয়সী ছেলেদেরও হয়, এবং এই গ্যাংগ্রিন মারাত্মক। কারণ এগুলোতে আমাদের একদম যে ছোট ছোট শিরা উপশিরা, সেগুলো ক্লট হয়ে যায়। তাতে কিন্তু সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্টি কোনোটাই খুব ভালোভাবে কাজ করে না। কাজেই যেটা ট্রেডিশনাল স্পেকট্রাম ৫০-৬০-এর ওপর, দ্যাট ইজ মোর অর লেস ট্রিটেবল। কিন্তু এই যে আরেকটা স্পেকট্রাম, যেটা ইন্ডিয়াতে বা আমাদের সাবকন্টিনেন্টে অ্যালার্মিং, সেটা হচ্ছে দি ইয়াঙ্গার স্পেকট্রাম অ্যান্ড দ্য স্মোকার স্পেকট্রাম। এবং এটা কিন্তু, বিলিভ মি, উই হ্যাভ সিন পেশেন্টস ১৯ বছর বয়সী, ২২ বছর বয়সী, ২৩ বছর বয়সী, স্পেশালি বিলো দ্য এজ অফ 45, অ্যান্ড দে আর সিভিয়ার ডিজিজ। তাদের রোগ অত্যন্ত ক্রিটিক্যাল থাকে। মানে তাদের পায়ে ব্যথা ট্যাথা হওয়ার আগেই পায়ে গ্যাংগ্রিন বা পায়ের আঙুল কালো হয়ে যায়। এবং তার নাম্বার ওয়ান এনিমি যদি কেউ থাকে, সেটা হচ্ছে টোব্যাকো। মানে শুধু স্মোকিং না, বা টোব্যাকো। আচ্ছা, তার মানে খাদ্য সচেতনতা যদি কিছু থাকে, মানে লাইফস্টাইল মডিফিকেশন তো জরুরি, খাদ্য সচেতনতার ক্ষেত্রে কি বিশেষ কোনো কিছু খাবারের বিষয়েও বলার আছে, যে এটা খাবে না, ওটা খাবে? যেহেতু এটা আমাদের ফ্যাট রিলেটেড বা কোলেস্ট্রল রিলেটেড, আমরা জেনারেলি ফ্যাটি ফুড, অয়েলি ফুড এটা প্রিভেন্ট করব, এরকম যদি কারোর হিস্ট্রি বা টেন্ডেন্সি থাকে। এবং যাদের সুগার থাকবে, তাদের
আমাদের সুগারের জন্য যা যা রেস্ট্রিকশন সেটা ইয়ে করতে হবে, মানতে হবে। বাট দ্য বিগেস্ট নো ইজ টু টোব্যাকো। আজকের দিনে তো টোব্যাকো সম্পর্কে সচেতন যুবক যুবতীরা অনেকটা বেশি, অবশ্য সবাই বলছেন যুবতীরা অনেক বেশি টোব্যাকো খাচ্ছেন এখন যুবকদের চেয়ে, কিন্তু মোস্টলি সারা পৃথিবী জুড়েই মানুষ এখন অনেকটাই সচেতন। তারপরেও এর প্রবণতা, সেক্ষেত্রে কি বলবেন যে আগের থেকে এখন কমেছে? আগে যে হারে মানুষ নিত সিগারেট ইত্যাদি, সেই প্রবণতা তো এখন অনেক কম। হ্যাঁ, এখন আমাদের রুলসও অনেক স্ট্রিক্ট, এখন আমাদের প্রবণতা অনেক কম, কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যে সব জায়গায় যে স্মোকিং বা টোব্যাকো খুব কম সেটা তো মনে হয় না। অনেকেই আছেন সিগারেট খান না কিন্তু গুটখা খান, গুটখা নেন না কিন্তু খৈনি নেন, খৈনি নেন না কিন্তু বিড়ি নেন। তো এনি ফর্ম অফ টোব্যাকো হ্যাজ টু বি জাস্ট স্টপ। সেই টেলিফোনে বা বন্ধুর ফোনটা আমরা যিনি আছেন আমাদের সঙ্গে টেলিফোনে, তার প্রশ্নটা একটু শুনে রাখি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি। আমার হাই কোলেস্টেরল আছে, হাই ব্লাড প্রেশার আছে, কিন্তু বর্তমানে আর পেরিপ্লাস নিউরোপ্যাথি আছে। তো আমি নর্মাল বায়োপসিটার সমস্তটাই করেছি, সিটি স্ক্যান থেকে শুরু করে সবকিছুই করেছিলাম গত বছরে। তো এখন বর্তমান যে সমস্যাটা হচ্ছে, আমি দাঁড়াতে গেলে আমার হাঁটুর যে জয়েন্ট মুখটা ভীষণ পেন হয় বাঁ পায়ে। আর পায়ের তলায় মানে অসম্ভব সেই কাঠ পিঁপড়ে কামড়ালে যেরকম ব্যথা হয়, সেই কাঠ পিঁপড়ে কামড়ালে যেরকম মনে হয়, ঠিক সেরকম হয়। আর বাঁ পায়ের আঙুলগুলো একদমই ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবুর সঙ্গে আমি কনসাল্ট করেছিলাম, তিনি কিছু ওষুধ দিয়েছিলেন এবং ফিজিওথেরাপি করতে বলেছিলেন, কিন্তু তারপরেও সেই একই অবস্থা রয়েছে। আর আমার পায়ে জুতো পরলে জুতো খুলে যাচ্ছে, কিন্তু আমি যে পড়ে আছি সেটাই আমি অনুভব করতে পারছি না। এই বিষয়টা কি করলে মোটামুটি আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো? যদি ডাক্তারবাবু আমাকে একটু বলেন তাহলে আমি খুব উপকৃত হব। সঙ্গে থাকুন, শুনে নিন কি বলছেন আমাদের আজকের অতিথি। আপনার যে প্রবলেমটা, এটা মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম পেশেন্ট যাদের নিউরোপ্যাথি থাকে তাদের প্রবলেম। নিউরোপ্যাথি থাকার মানে হচ্ছে যে আমার পায়ের নার্ভে কোনো সেন্সেশন নেই, অর্থাৎ অন্যদের যে চোট লাগলে যেরকম ব্যথা লাগে বা ঠান্ডা গরম লাগে সেটা নেই, উল্টে আমার পায়ের ওপর যেন কন্ট্রোল চলে যাচ্ছে। এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার পাকে প্রিভেন্ট করা যাতে কোনো চোটাঘাত না লাগে। প্রথম করণীয় হচ্ছে কাস্টমাইজ ফুটওয়্যার বানাবেন, এবং সেই কাস্টমাইজ ফুটওয়্যারকে একটা প্রোটেক্টিভ সক মানে নর্মাল যে মোজা দেন সেই মোজাটা দিয়ে পরবেন। কোনো ধরনের মেশিন, কোনো ধরনের হিটার, কোনো ধরনের শেক এগুলো পায়ে করবেন না, বা হিটারের কাছে মেশিনের কাছে যাবেন না। কোনো ধরনের গরম জলে পা চুবিয়ে ট্রিটমেন্ট করা, এই যে আমরা বলি যে খালি পায়ে আমরা বৈষ্ণোদেবী অবধি হেঁটে উঠে গেলাম, এই ধরনের কাজকর্ম করবেন না, কারণ এতে আপনার পায়ের তলায় একটা বার্ন হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তো কাস্টমাইজ ফুটওয়্যার, প্রোটেক্টিভ জিনিস, যাতে আপনি এই এক্সট্রিম টেম্পারেচার বা মেশিন বা বেয়ার ফুট ওয়াক করছেন না সেগুলোর দিকে খেয়াল রাখবেন। এই পায়ে যে আপনার মনে হচ্ছে অসংখ্য পিন ফুটছে বা পিঁপড়ে চলে যাচ্ছে, এটা একটা নিউরোপ্যাথির সাইন তো নিশ্চয়ই। আমরা কথা বলছিলাম ওনার এই নিউরোপ্যাথি নিয়ে, মানে এই জায়গাতে আমাদের মেন ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেন্টিভ ফুটওয়্যার, যে যে জিনিসগুলো থেকে প্রিভেনশনের কথা বললাম, এবং এর সাথে ওই যে পিন সেন্সেশন বা আপনার মনে হচ্ছে অসংখ্য পিঁপড়ে চলে যাচ্ছে, এইটার জন্য একটা মিনিমাম ভ্যাসকুলার অ্যাসেসমেন্ট, মানে একটা মিনিমাম ভ্যাসকুলার সার্জনকে দেখানো, ক্লিনিক্যাল তার অ্যাসেসমেন্ট, আর একটি আল্ট্রাসাউন্ড আর্টেরিয়াল ডপলার, মানে পায়ে রক্ত চলাচল ঠিক আছে কিনা, এই টেস্টটা করিয়ে রাখা খুব দরকার। কারণ আপনার যেহেতু চোট আঘাত এই পায়ে লাগলে আপনি বুঝতেও পারবেন না, হয়তো একটা গভীর ক্ষত হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে ব্লাড সাপ্লাই কীরকম আছে জানা দরকার। আরেকটা জিনিস যেটা খুব দরকার আপনার জন্য, একটা ছোট মিরার রাখবেন,
হ্যান্ড মিরর রোজ রাতে শুতে যাওয়ার সময় যেরকম হয়তো আপনি মুখ টুক ধুয়ে নিজের মুখের দিকে তাকান, এই হ্যান্ড মিররটা দিয়ে পায়ের তলাটা একবার চেক করে নেবেন যে সেখানে কোনো অস্বাভাবিক ফোলা বা অস্বাভাবিক লাল ভাব বা কোনো কাঁটা বা কিছু ফুলে আছে কিনা, বা যা কিছু যেটা আপনার চোখে অস্বাভাবিক মনে হচ্ছে সেটা যদি দেখা যায় সেটা সঙ্গে সঙ্গে আপনার নিয়ারেস্ট ডক্টরকে দেখাবেন। এই পেশেন্টদের আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে হয়তো তারা এসেছেন 5 মাস 6 মাস পরে একটা গভীর ক্ষত নিয়ে, তার মধ্যে একটা কুলের বীজ ঢুকে বসে আছে, তার সেন্সেশনই নেই। কাজে কাজে একটা ছোট হ্যান্ড মিরর রাখবেন যেটা রোজ রাতে শোয়ার সময় যেরকম মুখ দেখছেন সেরকম পায়ের তলাটা একবার দেখে নিয়ে তারপরে শোবেন। আমাদের এক বন্ধু হোয়াটসঅ্যাপ করেছেন, শৈল নস্কর লিখছে, বলছেন, নমস্কার ডাক্তারবাবু, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। পায়ের গোড়ালি দুদিকে ভেঙে গিয়েছিল এবং সেখানে অপারেশন করে পাত বসানো আছে, আর প্রায় 5 মাস হয়ে গেছে। আমার 3টে প্রশ্ন আছে। আমি আর কত মাস পরে পাত খুলবো? এখনো আমি খুঁড়িয়ে হাঁটি, আমি পাত খোলার পর কি ঠিকভাবে হাঁটতে পারবো? আর একটু বেশি হাঁটলেই পা কিছুটা ফোলে, এটা কেন হয়? পায়ের পাত আপনি কবে খুলবেন বা এটা কবে বার করা উচিত, এটা আপনার অর্থোপেডিক্স আপনাকে বেটার আনসার দিতে পারবেন। অ্যাঙ্কেল জয়েন্ট বা যে কোনো জয়েন্টে যদি কোনো আমাদের প্রসিডিয়ার বা ইন্টারভেনশন হয়, সেই ওটিটা যতটা ইম্পর্ট্যান্ট, আপনার ফিজিওথেরাপিগুলো আপনি কতটা করছেন এটা ততটাই ইম্পর্ট্যান্ট। আপনি এই নর্মালি হাঁটতে পারবেন কিনা বা গোড়ালির মুভমেন্ট নর্মালি করতে পারবেন কিনা, এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনাকে যা যা ফিজিওথেরাপি এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হয়েছিল আপনি সেটা কতটা করছেন। ওই স্কুলে পড়াশোনার মতো, আপনি যদি 100% করেন 100% রেজাল্ট পাবেন, 20% করেন 20% রেজাল্ট পাবেন। আর পায়ে যে সামান্য ফোলা, ওটা আপনার হাঁটা চলা যতটা নর্মাল হবে ফোলা চলে যাবে। বিনা কারণে পা ঝুলিয়ে রাখবেন না। যখন বসে আছেন রেস্ট নিচ্ছেন তখন পা আর কোমর সেম লেভেলে রাখবেন। চেষ্টা করবেন যাতে এক জায়গায় অনেকক্ষণ পা ঝুলিয়ে বসা বা দাঁড়ানো না হয়। হাঁটাচলা করবেন, ফিজিওথেরাপি এক্সারসাইজগুলো রেগুলারলি করবেন। আর আপনাকে যার আন্ডারে অপারেশন হয়েছিল, হি অর শি উইল বি দ্য বেস্ট পারসন। উনি আপনাকে উত্তর দিতে পারবেন এই প্লেট কবে বার করা উচিত। টেলিফোনে কে বন্ধু আছেন তার সঙ্গে কথা। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। বিজয়, আমি হাওড়া থেকে রনি বলছিলাম। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। আচ্ছা, আমার পায়ের তলাটা গরমকালে অসম্ভব গরম হয়ে যায়। কেন হয় এটা বুঝতে পারছি না। আর শীতকালে এমন ঠান্ডা হয়ে যায় যেন পা অবশ হয়ে যায়, পা থেকে হাঁটতে পারি না, এরকম হয়। পায়ের তলা সিমিলারই খুব- প্রশ্ন একজন করেছেন। হ্যাঁ, আপনি কি শুনছেন? বেশ কিছুক্ষণ ধরেই শুনছেন? আমি কিছু মনে করে এই সবে টিউন করলাম। একটু আগেই আমাদের এক বন্ধু কিন্তু এই সেম প্রশ্ন আমাদের ফেসবুক পেজে করেছিলেন এবং উত্তরও আমরা পেয়েছি। দেখি আমরা যদি আবার কোনো নতুন বন্ধুর সঙ্গে কথা বলতে পারি। আচ্ছা, আম আমরা যে কথায় আসতে চাইছিলাম এই বিভাগে, যে ভেরিকোজ ভেন। তো এই ভেরিকোজ ভেন কি, মানে এই বিষয়টা যদি আগে ক্লিয়ার করেন তারপর আমরা আসছি প্রশ্নে। ভেরিকোজ ভেন খুব কমন একটা পায়ের ভেন বা পায়ের যেটা শিরা, তার একটা রূপ। হয়তো প্রত্যেকের বাড়িতেই আছে, আমরা কেউ কেউ জানি, কেউ কেউ জেনেও ঠিক বুঝতে পারি না। শিরার যে কাজটা, পা থেকে ব্লাড নিয়ে হার্টের দিকে যাবে, সেখানে যদি বিভিন্ন জায়গায় লিকেজ থাকে তাহলে দেখা যায় যে চামড়ার নিচে কিছু কিছু জায়গায় শিরা দলা পেকে উঠছে বা পা ফুলছে। এই যে শিরা দলা পেকে ওঠা বা ফুলে যাওয়া, এইটাকেই আমরা সাইন্টিফিক ইয়েতে ভেরিকোজ ভেন বলি। এর মূল কারণ হচ্ছে পায়ের ভেনের লিকেজ, মানে ব্লাড নিচ থেকে ওপরে যেতে পারছে না, সেটা লিক করে আবার পায়ের নিচের দিকেই জমে যাচ্ছে জায়গায় জায়গায়। এটা সাধারণত কাদের ক্ষেত্রে হয়? কারা সাফার করবে এই বিষয়ে বেশি? ওয়ার্ল্ড ওয়াইজ দেখা গেছে যে ভেরিকোজ ভেনের ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স ইজ অ্যারাউন্ড 70%। মানে 10 জনের মধ্যে 7 জনেরই কোনো না কোনো ফর্মে ভেরিকোজ ভেন থাকতে পারে। আচ্ছা, সাফার করবে তারা যাদের ওয়েট বেশি, যাদের দাঁড়ানো কাজ, মানে ট্রেডিশনালি যারা টিচার, যারা বলা হতো বাস কন্ডাক্টর, এখন তো আমাদের অনেকেরই ডেস্ক জব বা সিটিং জব। তো যাদের সিটিং জব, কম্পিউটার জব, আইডল লাইফস্টাইল, মানে খুব একটা হাঁটা চলা হয় না, তাদের ক্ষেত্রে তারা সাফার বেশি করবে বা ভুগবে বেশি। আচ্ছা। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, দেখি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার।
হ্যাঁ, নমস্কার দিদি, আমি পায়েল বলছি বেলঘরিয়া থেকে। বলুন। হ্যাঁ, বলছি একটা প্রবলেম ডাক্তারবাবুর কাছে বলবো, সেটা হচ্ছে স্লিপিং টাইমে যখন ঘুমানোর টাইমেই বেসিক্যালি হয়, অন্য সময় নয়। তো মাঝরাতে ধরুন 1:30-2টো নাগাদ পাটা এমন পরিমাণে টান পড়ে আর প্রচন্ড ব্যথা হয়, মানে পা তো নাড়ানোই যায় না, নাড়ানো তো অসম্ভব হয়ে পড়ে। আর এত পরিমাণে ব্যথা হয় পায়ে, সেই প্রায় 30 মিনিট মানে আধা ঘন্টা থাকে। তারপর মানে আস্তে আস্তে একটু মুভমেন্টের পরে মোটামুটি নর্মালে আসে। তো এটার থেকে রিলিফটা কি? এটা প্রায়ই হচ্ছে আমার, তাই জিজ্ঞেস করছে। আমার বয়স 29। আহ, পায়ে ক্র্যাম্প আমরা আগেও বললাম, তার মেন কারণ হচ্ছে শরীরে জল সঙ্গে বা থাকুন। নুন চিনির পরিমাত্রা কম থাকা। প্রথম কাজ বেশি করে জল খাওয়া। দ্বিতীয় জিনিস হচ্ছে যদি আপনার পা ফুলছে বা এর সাথে কোনো শিরা কোথাও দেখা যাচ্ছে, তো ভেরিকোজ ভেনের একটা সিমটম এটা হতে পারে যে বারবার রাতে ক্র্যাম্প হওয়া, মানে জল পরিমাণ মতো খাওয়া সত্ত্বেও। তো সেই ক্ষেত্রে আপনার একবার পায়ের দিকে কোথাও কোনো শিরা আছে কিনা, গোড়ালির কাছ ফুলছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। এবং বারবার যদি ক্র্যাম্প আসছে, একটা পায়ের আলট্রাসোনোগ্রাফি ডপলার বা ভেনাস ডপলার করিয়ে দেখে নিতে হবে যে শিরায় কোনো লিকেজ আছে কিনা। আচ্ছা, এই যে ভেরিকোজ ভেনের কথা বলছি, এই যে সমস্যা, এর সিমটমস গুলো কি? ভেরিকোজ ভেনের সিমটম দেখুন, অনেক ক্ষেত্রেই এগুলো সাইলেন্ট থাকে, মানে শুধু পায়ে শিরা জড়িয়ে জড়িয়ে থাকে। যাদের সিমটম স্টার্ট হয় তাদের ইনিশিয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে পায়ে একটা অস্বস্তি, যে আমি পা ঝুলিয়ে দাঁড়িয়ে থাকলে বা বসলে আমার কিরকম একটা পায়ে ভারী ভাব একটা অস্বস্তি থাকছে। আর বিকেলের দিকে আমার পাটা মনে হচ্ছে ফুলে উঠছে বা পাটা অত্যন্ত ভারী হয়ে যাচ্ছে, না পাটাকে মনে হচ্ছে টেনে টেনে নিয়ে যাব। তার পরবর্তী হচ্ছে যে গোড়ালির কাছটা ফুলতে পারে। আচ্ছা। যাদের এই ডিজিজটাতে আর্লি স্টেজে হয়তো পায়ে ফুলছে না বা শিরা দেখা যাচ্ছে না, তাদের আমাদের যেরকম আগের যিনি ফোনে এসেছিলেন তার মতো রাতে বারবার ক্র্যাম্প, এটাও কিন্তু হতে পারে যে পায়ের কাফ মাসেলে বা হাঁটুর নিচের অংশতে বারবার রাতে ক্র্যাম্প হচ্ছে। এর পরবর্তী যদি আমরা এই ভেরিকোজ ভেনকে ট্রিটমেন্ট না করি, তাহলে দেখা যায় যে পা একেবারে সেই থামের মতো, মানে পিলারের মতো ফুলে উঠেছে। সেখানে কালো কালো ছোপ পড়েছে বা কিছুগুলো ঘা হচ্ছে, সেই ঘা শুকোচ্ছে না। আরেকটা খুব মানে অ্যালার্মিং ব্যাপার যেটা ভেরিকোজ ভেনে হয়, যাদের বহু বছর ধরে ভেরিকোজ ভেন আছে তাদের ক্ষেত্রে স্কিন পাতলা হয়ে গিয়ে স্পন্টেনিয়াস ব্লিডিং হয়। মানে অনেক পেশেন্টই আমাদের এসে বলেন যে ডাক্তারবাবু, ভেরিকোজ ভেন তো অনেক বছরই আছে, কোনো তো অসুবিধাও হয় না, কিন্তু এই আগের সপ্তাহে আমরা চান করতে গেলাম, হঠাৎ দেখলাম বাথরুমে রক্ততে ভর্তি। তো এই ভেনে প্রেশার এতই বেশি থাকে যে অনেক জায়গাতেই স্কিন ফেটে নিজের থেকে পিচকিরির মতো ব্লিডিং হয়। অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ এটা পেনলেস ব্লিডিং। মানে রাতে যদি ঘুমের মধ্যে হয়ে গেল, হয়তো সকালে অনেকটা ব্লাড লস হওয়ার পর তিনি উঠে আচ্ছা। বুঝতে পারলেন। আচ্ছা। তো এইগুলোই মোটামুটি ভেরিকোজ ভেনের প্রেজেন্টেশন। বাট হ্যাঁ, মোস্ট পেশেন্টস আমাদের কাছে আসেন পায়ে ডিসকমফর্ট, পায়ে ফোলা বা ভেরিকোজ ভেন থেকে রাতে ক্র্যাম্পস হচ্ছে, এই স্টেজেই আসেন। আচ্ছা, আমাদের সঙ্গে কেউ রয়েছেন টেলিফোনে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, নমস্কার। আমি বরিশাল সদর বাজার থেকে সুজিত ঘোষ বলছি। বলুন। আমার প্রশ্ন, দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, এই ডাক্তারবাবু খানিকক্ষণ আগে বললেন যে বেশিক্ষণ পা ঝুলিয়ে বসবেন না। তাহলে কি মানে একটু আসন কুটে বসা যায়? কিন্তু আসন কুটে বসতেও তো অনেকে ডাক্তারবাবুরা বারণ করছেন। তাহলে কিভাবে বসবো? সঙ্গে কেন থাকুন। আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয় এরকম পা ঝুলিয়ে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে রাস্তা উঁচু নিচু ভাবে যে করা হয়, আমরা হাঁটাচলা করতে গিয়ে যে বিভিন্ন ভাবে আমাদের পা পড়ছে, এর জন্য কি আমাদের পায়ের কোনো রকম গঠন হচ্ছে, ক্ষতি হচ্ছে বা হাঁটুর ক্ষতি হচ্ছে? একটু বললে খুব ভালো হয়। নিশ্চয়ই, সঙ্গে থাকুন। এই পা ঝুলিয়ে বেশিক্ষণ বসা, স্পেশালি যাদের পা ফোলার টেন্ডেন্সি আছে, তাদের যে জায়গাটাতে উপায় আছে সেখানে অ্যাভয়েড করার বেস্ট উপায় হচ্ছে দুটো চেয়ার রাখবেন। একটা চেয়ারে নিজে বসলেন, আরেকটা চেয়ারে পাটা উঁচু রাখলেন, যাতে পা আর কোমর সেম লেভেলে রইল, এবং ব্যাকটা যাতে রেস্টে থাকে, মানে পিঠটা যাতে রেস্টে থাকে, নয়তো দেখবেন পিঠে ব্যথা হচ্ছে। তো এইটা সবচেয়ে ইজিয়েস্ট উপায়, যে পা সোজা করে বসলেন দুটো চেয়ারে, একটাতে নিজে একটাতে পা। আর রাস্তা উঁচু নিচু, রাস্তা
আপ ডাউন যেটা আছে সেটা যতটা পারলেন অ্যাভয়েড করলেন। আপনার যেটা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক প্রেফারেবলি একটা প্লেন এরিয়াতে, যদি রাস্তায় নেই তো বাড়ির ছাদে, যদি বাড়ির ছাদে নেই তো বাড়ির যে দুটো বড় রুম সেই দুটো রুম মিলিয়ে, স্পেশালি বয়স্ক মানুষদের যে হাঁটাটা, সেই হাঁটাটা দিনে 20 মিনিট সকালে বা দিনে 20 মিনিট বিকেলে এই প্লেন এরিয়াতে করুন। এটাই আমাদের পায়ের সার্কুলেশন বা ভেনের জন্য যথেষ্ট। আচ্ছা, ডাক্তারবাবু, আমরা যে কথা বলছিলাম যে ভেরিকোজ ভেন নিয়ে, এক্ষেত্রে আমরা তো নিশ্চয়ই আমাদের চিকিৎসার দরকার। তো কখন, কোন সময় প্রয়োজন হবে, মানে বোধ করবো যে ঠিক এই সময় আমাদের চিকিৎসার প্রয়োজন, এবং তখন কোথায় কিভাবে যাব? দেখুন, ভেরিকোজেনের মজা হচ্ছে যে এই রোগটা আপনাকে অনেক দিন সময় দেয় ডিসাইড করতে, অনেক দিন সময় দেয় তার ট্রিটমেন্ট নিতে। কিন্তু আমরা যে স্টেজে পেশেন্ট পাই, মানে ঘা বা ব্লিডিং, এগুলো লাস্ট স্টেজ। আমাদের পেশেন্টদের বা আমাদের এই স্টেজ অবধি ওয়েট করা উচিত নয়। যদি আমাদের পায়ে শিরা দেখা যাচ্ছে, একজন ডাক্তারবাবুকে দেখান, তার উপর ডিসিশনটা ছাড়ুন। আমাদের কিছু টেস্ট আছে, আলট্রাসোনোগ্রাফি, ক্লিনিক্যাল, সেই বেসিসে আমরা ডিসিশন নিই। এই যে আমরা বলছিলাম যে কখন ট্রিটমেন্ট নেব, ভেরিকোজ ভেন আছে, কোন সময় যাওয়া দরকার, সে বিষয়ে আরো কথায় আসবো, কিন্তু টেলিফোনে কে আছে একটু দেখে নি। নমস্কার, হ্যাঁ, আমি রানাঘাট থেকে ভগতের সাহা বলছিলাম। বলুন। ডাক্তারবাবুর কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার মাটিতে বসে পা ভাঁজ করে, মানে আসন বেসন করে বসে খেতে খুবই অসুবিধা হয়। আর মাঝে মাঝে ওই হাঁটুর জয়েন্ট গুলো খুব ব্যথা করে। এটা যদি একটু জানান কেন হচ্ছে, তাহলে উপকৃত হবো। সঙ্গে থাকুন। বাবু হয়ে বসে বা মাটিতে বসে যদি আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, তার মেন কারণ হচ্ছে আমাদের হাঁটুতে বা পায়ের দুটো হাড়ের মধ্যে যে জয়েন্ট স্পেস বা যে লিকুইডটা থাকে সেটা কমে যাচ্ছে। এটা এজ রিলেটেড এবং এটা পিওরলি আপনার অর্থোপেডিক্স যিনি ডাক্তারবাবু তিনি হেল্প করতে পারবেন। তবে অ্যাজ আ জেনারেল প্রিকশন, ইন্ডিয়ান টাইপ পায়খানায় বসা, বাবু হয়ে বসা বা মাটির লেভেলে বসাটা অ্যাভয়েড করবেন। একটা পায়ের এক্সরে করিয়ে আপনার যিনি নিয়ারেস্ট অর্থোপেডিক সেই ডাক্তারবাবুর সাথে একবার যোগাযোগ করবেন। আচ্ছা, আমাদের টেলিফোনে রয়েছেন আরো কেউ। নমস্কার, কে বলছেন? নমস্কার নমস্কার, বলুন। ডাক্তারবাবুকে নমস্কার এবং আপনাদেরও নমস্কার জানাই। নমস্কার। আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জিপুর থেকে বাবলু মোদী বলছি। দেখুন, বেশ দীর্ঘ কয়েক বছর আগে আমার হাতে, পায়ে এবং গলা বা ঘাড়ে শিরাগুলো যে আছে, আমার বোঝা যে দেখ ফুলে ফোলা 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 শিরা, এখন কিন্তু নেই আমার আর। কিন্তু এইরকম মানুষকে অনেক সময় দেখা যায় আছে। হুম এইগুলো কি অন্য কিছু লক্ষণ হতে পারে? তার তো এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আমার প্রেশার আছে, তাহলে ওষুধপত্র খেয়ে কন্ট্রোলই আছে স্বাভাবিক। আর আমার হয় কি, ওই মাঝে মাঝে বসে আর কি, বসার পরে ওই পায়ের আঙুল বা হাতের আঙুলগুলো একটু খাল ধরা মতন হয়ে যায়। এইগুলোর বিষয়ে যদি আপনি কিছু বলেন তো ভালো। আমার বয়স 63। নমস্কার। নমস্কার, সঙ্গে থাকুন। আপনার যে প্রবলেমটা, সেটা আমার শুনে মনে হলো না যে এটা ভেরিকোজ ভেন বা ব্লাড ভেসেল রিলেটেড। শিরা অনেক জায়গায় ফুলে উঠেছে, তারপর আবার চলে গেছে। এটা হয়তো আপনাকে একটু সামনাসামনি দেখে আমাদেরকে ডিসিশন দিতে হবে যে এটা আদৌ কি কোনো রোগ নাকি না নর্মাল। আর বিভিন্ন পশ্চারে বসলে যে হাতে পায়ে বা জয়েন্টে রিয়াকশনগুলো হয়, সেগুলো জেনারেলি খুব একটা মারাত্মক খারাপ কিছু হয় না, যদি না সেটা আপনার ডে টু ডে লাইফে কোনো অ্যাক্টিভিটিকে প্রবলেম দেখাচ্ছে। যে স্পেসিফিক পজিশনে জয়েন্টে প্রবলেম হচ্ছে সেগুলো এই বয়সে একটু অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা, এই যে ভেরিকোজ ভেনের প্রসঙ্গে আমরা এলাম যে হ্যাঁ, কোন সময় আমরা দেরি করব না, অনেকটা দেরি করে গেলে বা প্রথম দিকটা বোঝাও যায় না, সেটাও একটা ব্যাপার। তো এই এটা কি মানে কিওর হয়? মেডিসিনে কি ভেরিকোজ ভেনের আহ, সমস্যা মেটে? দেখুন, এইটা বেসিক্যালি একটা ব্লাডের লিকেজ, যেখান থেকে শুরুতে আমাদের কসমেটিক প্রবলেম মানে দেখা যাচ্ছে সেটা প্রবলেম, পরবর্তীকালে কিছু সিমটম মানে পা ফোলা, পায়ে ব্যথা, এইটা একটা প্রবলেম। এরপরে হচ্ছে কমপ্লিকেশন, মানে এই যে ব্লাডের লিকেজ হচ্ছে সেখান থেকে আলসার বা কালো পিগমেন্ট বা ব্লিডিং। সাধারণত অ্যাজ ডক্টরস উই সে, যতক্ষণ অব্দি এটা সিমটম আছে ইট ইজ অ্যাবসলিউটলি কিউরেবল। মানে এইখান থেকে পুরো রিভার্স করে দেওয়া যায়, জাস্ট লাইক নর্মাল।
যদি আলসার বা ব্লিডিং স্টেজে পৌঁছে যায়, এটাকে আর আমরা কিউরেবল বলি না, আমরা তখন ট্রিটেবল বলি। কারণ ততদিনে এই ভেরিকোজ ভেনের ব্লাড থেকে তার ড্যামেজটা হয়ে গেছে। আচ্ছা। কাজেই সেই স্টেজেও আমরা ভেরিকোজ ভেনকে ট্রিট করতে পারি, বাট কিন্তু এই স্টেজে যদি আপনি পৌঁছে যান, এটা কিন্তু আপনাকে ভোগাবে, আপনাকে রেগুলার মেডিকেল ফলো আপে থাকতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এটাকে ট্রিটেবল, মানে এটা যে চিকিৎসা করা যায় না তা নয়। কিউরেবল থাকতে গেলে ওই আর্লি স্টেজ, মানে যখন পায়ে আলসার, ফোলা, কালো ভাব আসেনি, সেই সময় ট্রিট করিয়ে নিলে ইট ইজ কমপ্লিটলি কিউরেবল। সঙ্গে আছেন কেউ? নমস্কার, কে আছেন টেলিফোনে? কে আছেন? বাবা সাঙ্গ না, ভীষণ আওয়াজ হচ্ছে। চলে যাই এর সঙ্গের প্রশ্ন যে এই মুহূর্তের রিসেন্ট ট্রিটমেন্ট কি এই বিষয়ে? নতুন কিছু মডালিটিস কি আছে ফর ভেরিকোজ ভেন? ভেরিকোজ ভেন আমাদের যখন আমরাও স্টুডেন্ট ছিলাম, বা আজ থেকে 10-15 বছর আগে যেটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ছিল, সেটা হচ্ছে যে শিরাগুলো লিকেজ আছে সেই শিরাগুলোকে আমরা মার্ক করে কেটে বাদ দিয়ে দিতাম। সেইটা হচ্ছে ওপেন সার্জারি, অর্থাৎ পায়ে বিভিন্ন জায়গায় তার কাটাছেঁড়া হতো, সেলাই হতো, ব্যান্ডেজ হতো। আজকালকার দিনে আমরা এটা পুরোপুরি এন্ডোভাস্কুলার ট্রিট করি। যে ভেনটা বা যে শিরাটা লিক করছে সেটাকে আমরা আল্ট্রাসাউন্ডে আইডেন্টিফাই করে ছুঁচের দ্বারা, মানে যেরকম আপনাদের ব্লাড টেস্ট হয় ঠিক অত মোটা একটা ছুঁচের মধ্যে দিয়ে আমরা, আমাদের বিভিন্ন ইকুইপমেন্টস আছে, লেজার বলুন, রেডিও ফ্রিকোয়েন্সি বলুন, বা আজকাল একটা মেডিকেটের আঠা পাওয়া যায়, গ্লু পাওয়া যায়, সেটাকে একটা নিডলের মধ্যে দিয়ে পাস করে আমরা এই আল্ট্রাসাউন্ড গাইডেন্সে ঠিক যেখানে যেখানে লিকেজ আছে সেই জায়গাগুলোতে এই লিকেজগুলোকে সিল করে দিই। এতকাল অবধি, মানে 2-3 বছর আগে অবধিও আমাদের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ছিল লেজার। লেজারে আমরা হিট দিয়ে বা লেজার দিয়ে এইটাকে সিল করে দিই। আজকের দিনে, ইন টুডেজ ডে, আমরা এটাকে গ্লু দিয়ে করি, উইচ ইজ জাস্ট মানে একটা আঠা। আটকে দেওয়া। তো এতে আমাদের হিট নেই, হিট রিলেটেড যে সাইড এফেক্ট, সামান্য ব্যথা, পায়ে লালচে দাগ, পা ফোলা, সেগুলোও নেই। ঠিক যেরকমভাবে আপনি একটা এনভেলাপকে আঠা দিয়ে সিল করে দেন, ওই রকম আমরা দুটো ভেনের যে ওয়ালটা, সেই দেওয়ালটাকে আঠা দিয়ে সিল করে দিই। আচ্ছা, টেলিফোনে রয়েছেন লিসেনার, কি বলছেন দেখি। নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার, নমস্কার, বলুন। ডাক্তারবাবুকে নমস্কার জানাই। দিদি নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমার ডান হাতের কবজিতে এখান থেকে 15-20 বছর আগে একটা সাদা দাগ হয়েছিল। এই 1.5 ইঞ্চি লম্বা, 1.5 ইঞ্চি চওড়া এরকম একটা দাগ হয়েছিল। ছোট হয়েছিল তখন, সাথে বড় হচ্ছিল। তা ডাক্তারের কাছে দেখালাম, তখন ডাক্তার বলল অনেক ট্রিটমেন্ট করার পরে পিন ফিন ফুটিয়ে দেখেছিল, তখন অতটা সার পাইনি। তখন বললো এটা লেপ্রোসি। লেপ্রোসির ওষুধ দিয়েছিল, বছর 2-3 খেয়েছিলাম, কিন্তু খাওয়ার পরে ওটা ঠিক হয়ে গেছে। এখন আর দাগ ফাগ কিছু নেই, কিন্তু ওখানে এখন পিন ফিন ফোটালে বোঝা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার ডান পায়ে, আমার আঙুলের মাথা থেকে, আঙুলের গোড়া থেকে নিয়ে পায়ের গিরু অব্দি, কবচা অব্দি এরকম যেন নিস্তার হয়ে আছে, কোনো সার পাওয়া যায় না। আগুনে পুড়ে গেলে বুঝতে পারি না, যখন ফোসকা পড়ে হয় তখন বুঝতে পারি, আর কোনো সার নেই। আর ওখানে আমার একটা এরকম 15-20 বছর আগে দুটো করে একটা কড়া মতো পড়েছিল, সেই কড়াটা আমি নখ দিয়ে ছাল তোলার পর সেটা ঘা হয়ে গেছিল, গিয়ে সেইটুকুই আছে, বেশি বড় হয় না, কিন্তু শুকায়ও না। অনেক ফেভিকল মলম ফলম লাগিয়ে দিয়ে শুকিয়ে যায়, কিন্তু ওপরে থালা পড়ে থাকে, আর একদম নির্মূল হয় না। আবার থালাটা তুলে দিলে ওপর থেকে সেই কাঁচা ভাবটা বেশ রক্ত বেরোয় না, কিন্তু একটা হালকা হালকা একটা কষ মতো বেরোয়। কিন্তু ওইটা কিছু ঠিক হচ্ছে না, পাটা যেমন নিঃসার হয়ে যাচ্ছে। কিন্তু আমি পায়ের পাতার নিচে রেখে দেখেছি যে আমার আঙুল নড়াচড়াটা আছে কিনা। তা আঙুল আমি নাড়াচ্ছি, দেখছি উপরে হচ্ছে নিচে হচ্ছে, কিন্তু পায়ের মাঝখানটায় কোনো অসাড় হয়ে রয়েছে। এটার কারণটা কি, যদি একটু ডাক্তার বলে দেন খুব উপকার হবো। দেখুন, শুনুন বন্ধু, সঙ্গে থাকুন। আপনার ক্ষেত্রে যেগুলো আপনি বললেন এগুলো পুরোপুরি একটা নিউরোপ্যাথিক পায়ের লক্ষণ, যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম, যে পায়ের নিউরোপ্যাথি মানে নার্ভের সেন্সেশন চলে গেছে। যেহেতু সেন্সেশন চলে গেছে, আপনার ক্ষেত্রে ওই অসাড় হয়ে থাকছে, ঠান্ডা গরম বুঝতে পারছেন না, বা প্রেশার পড়লে বুঝতে পারছেন না, অথচ পায়ের আঙুল নড়ছে, কারণ আপনার যেটা মোটর, মানে যেগুলো আঙুলগুলোকে নাড়ায়, সেটা হয়তো ড্যামেজ হয়নি। প্রবাবলি এটা আপনার ওই লেপ্রোসির সাথে রিলেটেড, হয়তো তখনই একটা ড্যামেজ হয়ে গেছে, বাট আপনি যেহেতু ট্রিটমেন্ট কমপ্লিট করেছেন, সে থেকে আর ফার্দার হয়তো আপনার কোনো প্রবলেম হবে না।
যে ড্যামেজটা হয়েছে ওটাতে স্যার আপনাকে ওই প্রিভেনশন ফলো করতে হবে, এই কাস্টমাইজ জুতো বা ফুটওয়্যার যেটা আপনার পায়ের প্রেশারটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে। আর প্লিজ স্যার আপনি নিজে থেকে ওই পায়ের নখ কাটা, চামড়া কাটা, ছুরি কাঁচি চালানো ওগুলো পায়ের ওপর করবেন না, একজন ডাক্তারের সুপারভিশনে করবেন। প্রোটেক্টিভ ফুটওয়্যারটা রেগুলারলি পরবেন এবং খেয়াল রাখবেন যে পায়ে ওরকম কোনো নখ বেড়ে গেলে, ছোট হলে বা কিছু ফুটে গেলে একজনের ডাক্তারের কাছে গিয়ে সেই ট্রিটমেন্টটা কমপ্লিট করাবেন। এই যে ঘাটা শুকোচ্ছে না, এটা খুব সম্ভবত আপনার ওই জায়গায় বারবার প্রেশার পড়ছে বলে সেই জন্য হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুটওয়্যার চেঞ্জ বা পায়ের জুতো চেঞ্জ করলেই সেই জিনিসটা কিন্তু হিল হয়। চেঞ্জ অর্থাৎ কাস্টমাইজ জুতো, মানে কাস্টমাইজ ফুটওয়্যার, দোকান থেকে গিয়ে এক্স এর বদলে ওয়াই জুতো, সেটা কিন্তু নয়। সুন্দর করে আমাদের ডাক্তারবাবু আজকে বুঝিয়ে বলছেনও। আমরা অত্যন্ত জরুরি বিষয়গুলো জেনে নিচ্ছি, যেগুলো অনেক ক্ষেত্রে সেগুলো সম্পর্কে আমাদের ধারণাই নেই। আমরা একটা সম্পূর্ণ অন্যরকম ভাবি, ছেড়ে রাখি, ট্রিটমেন্ট করি না। যখন যাই ডাক্তারবাবুদের কাছে তখন কিন্তু সেটা অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে। সেটা যাতে না হয় সেজন্যই কিন্তু আজ আমাদের এই পায়ের সমস্যা, ভেরিকোজ ভেনের কথা নিয়েই অনুষ্ঠান, যাতে আমরা এই বিষয়ে সচেতনতা বাড়াতে পারি। আহ যে কথা বলছিলাম যে ভেরিকোজ ভেনের প্রসঙ্গে, এই যে চিকিৎসা যদি কেউ ফেলে রাখে, করলো না, চলছে তো, এমন কিছু হচ্ছে না, সেক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটতে পারে, মানে কি কনসিকুয়েন্সেস হতে পারে? জাস্ট ট্রিটমেন্ট না করে জাস্ট ফেলে রাখা। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ভেরিকোজ ভেন বহু বছর ধরে প্রোগ্রেস করে। যেটা কমন, সেটা যদি আমি ধরি, কমনেস্ট পিকচার আমাদের দেশে, সেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে স্টার্ট হলো প্রেগনেন্সিতে। তখন প্রেগনেন্সিতে পা ফুললো, তিনি হয়তো বুঝতে পারলেন না। এরপরে কিছুগুলো শিরা দেখা গেল, যখন তার বয়স 45 বা 50, তখন সামান্য পায়ে ব্যথা হলো। এই স্টেজ থেকে আমরা যদি ডায়াগনোজ করে ট্রিট না করি, যখন ওনার বয়স 55-60-এর কাছাকাছি, তখন দেখা যাবে যে পায়ের অ্যাঙ্কেলের কাছটা পার্মানেন্টলি ফুলে থাকছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখান থেকে ফেটে আলসার। একবার যে আলসার বা ঘা হয়ে গেল, যেহেতু এই ভেরিকোজ ভেনের স্কিন ড্যামেজ ইজ এক্সটেন্সিভ অ্যান্ড মোরলেস পার্মানেন্ট, এই ঘা একবার পায়ের ভেতরের দিকে হবে, একবার বাইরে হবে, একবার নিচে হবে, একবার ওপরে হবে, করে ইয়োর কোয়ালিটি অফ লাইফ, মানে আপনার যেই ডেলিকার জীবন, সেইটাকে হ্যাম্পার করবে। আপনি ওই ডাক্তার, কম্পাউন্ডার, ড্রেসার, এই সার্কিটেই ঘুরতে থাকবেন। 3 মাস ঘা শুকোবে, 2 মাসের পর ঘা ফিরে আসবে এবং দ্য কোয়ালিটি অফ লাইফ উইল বি প্যাথেটিক। এটাও দেখা গেছে যে যাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেন হ্যাজ বিন লেফট আনট্রিটেড অ্যান্ড দ্য আলসার হ্যাজ বিন লেফট আনট্রিটেড, মানে আমি ঘায়েরও চিকিৎসা করলাম না, ভেরিকোজ ভেনেরও চিকিৎসা করলাম না, লং স্ট্যান্ডিং মানে বহু বছরের আলসারে কিন্তু ক্যান্সার কনভার্সন হয়েছে এবং এতে ক্যান্সারের টেন্ডেন্সিও দেখা যায়। কাজেই এক তো কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার্ড, এবং দ্বিতীয়ত চান্স অফ গেটিং আ ক্যান্সার কনভার্সন অন দিস আলসার। ভেরিকোজ ভেন ইন এক্সট্রিম স্টেজেস যখন আনট্রিটেড থাকে, তখন এটা এইভাবে আমাদেরকে কিন্তু হ্যাম্পার করতে পারে। সঙ্গে রয়েছেন লিসনার, কি বলছেন তিনি? নমস্কার। নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। হুম, আমার নাম কুমার মুখোপাধ্যায়। বলুন। আমার বয়স 75 প্লাস। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাঁ পাটা, আমি বেশিক্ষণ একটু যদি হাঁটাহাঁটি করি, মানে কোথাও ইয়ে করে, আমি ধরুন কোথাও গেলাম, হাঁটতে থাকলাম, বেশিক্ষণ হাঁটতে পারি না, মানে পায়ে যেন টান দেওয়া হয়, এই সময় বসে পড়ি। এইরকম হয় যে, তারপরে এই বাঁ পায়ে মানে কোমরের এখান থেকে একদম টানতে হবে। মানে এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, আমি এখন একটুখানি যোগ করি, মানে ওই মাসেলিগুলো ঠিক রাখার জন্য থেকে করা উচিত, মানে যোগটা করি ঠিকঠাক। যোগ কি যেতে গেলে আগেকার দিন হতো, তো ইয়ে করি। তো এটাকে রেকমেন্ড করেন আচ্ছা, মাসেলগুলো ঠিকঠাক রাখার জন্য? শুনতে থাকুন। আপনার এই বয়সে আপনি যেটা বললেন যে হাঁটতে গেলে পায়ে টান ধরছে এবং এটা রেগুলার বেসিস ধরে
ধরছে প্রায় কোমরের কাছ থেকে, এটা কিন্তু একটা খুব বড় লক্ষণ যে আপনার কোনো একটা মেজর ব্লাড ভেসেলে ওই পায়ের হয়তো ব্লকেজ বা ন্যারোয়িং আছে। তো এইটাকে একবার ভ্যাসকুলার সার্জন দেখানো, আলট্রাসোনোগ্রাফি বা ভ্যাসকুলারের আমাদের পায়ের ব্লাড ভেসেলের যে টেস্ট হয় ডপলার টেস্ট, এই টেস্টটা করানো খুবই দরকার এই বয়সে। আপনার পায়ের জন্যে যতক্ষণ অবধি না আমরা ব্লাড ভেসেল এক্স্যাক্টলি কিরকম স্টেটাসে আছে বুঝতে পারছি, প্লেন রাস্তায় হাঁটা বেস্ট। এবং ওনার যা সিমটম তাতে এই ব্লাড ভেসেলের আমাদের যতক্ষণ না টেস্ট হচ্ছে বা ব্লকেজ বা এটা আমরা একদম শিওর হতে পারছি, ততক্ষণ অবধি এই এক্সেসিভ এক্সারসাইজের কোনো প্রয়োজনীয়তা নেই। প্লেন রাস্তায় যতক্ষণ অবধি না আপনার পায়ে ব্যথা হচ্ছে ততক্ষণ অবধি হাঁটাচলা করুন। ব্যথা হলে রেস্ট নিন, আবার হাঁটুন, এটাই আপনার পায়ের জন্য বেস্ট এক্সারসাইজ। আচ্ছা, আমরা তো বলছিলাম এই যে একটু আসবো ডায়াবেটিক ফুডের প্রসঙ্গে। মানে পায়ের পাতা, সেটা এটাকে ঘিরেই মূল সব সমস্যাটাই আসে বিভিন্ন কারণ থেকে। তো এই যে কোন ধরনের মানে ডিজিজ বা অসুস্থতা আমাদের এই ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে পায়ের সমস্যা তৈরি করতে পারে? দেখুন, একজন যিনি ডায়াবেটিক তার সমস্ত ভাইটাল অর্গানের বছরে একবার করে মিনিমাম টেস্ট হওয়া দরকার। আচ্ছা। যদি আমি শুরু করি ওপর থেকে, রেটিনা চেক আপ, কার্ডিয়াক চেক আপ, নেফ্রোলজি চেক আপ মানে কিডনির চেক আপ, এবং মোস্ট নেগলেক্টেড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে পায়ের চেক আপ। এই পায়ের চেক আপ একদম ইজিলি যেটা করা যায় সেটা হচ্ছে বাড়িতে নিজে ডেলি একবার রাতে শোয়ার সময় দেখলেন। কিন্তু যাদের ক্ষেত্রে পায়ের শেপ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে বেশ কিছু বছর ডায়াবেটিস থাকার পরে, অনেকেরই দেখা যায় যে পায়ের যে আমাদের একটা আর্চের শেপ থাকে সেই শেপটা নষ্ট হয়ে যাচ্ছে, বা পায়ের শুধু পাতার অংশটা ফুলে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এটা একটা এমার্জেন্সি। তো এই টাইপের ডায়াবেটিক ফুড যেরকম আপনি স্বচক্ষে দেখতে পারবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাবেন, একটা সাইলেন্ট ড্যামেজও কিন্তু পায়ে চলতে থাকে। তার কারণ হচ্ছে যে ডায়াবেটিসে নার্ভ এফেক্ট হয়, সেন্সেশন চলে যায়, ব্লাড ভেসেল এফেক্ট হয়, সেখানে আপনার রক্ত পৌঁছয় না, এবং যেহেতু এই নার্ভ এফেক্ট হয় এবং ব্লাড ভেসেল এফেক্ট হয়, পায়ে যে বারবার চোট আঘাতগুলো লাগে সেগুলো শুকোতে চায় না। তো এই যে সাইলেন্ট ড্যামেজগুলো, এগুলোর কিন্তু ফার্স্ট স্টেজ হচ্ছে পায়ে কড়া পড়া। এবার এই পায়ে কড়া পড়া ট্রিটমেন্ট যে বাড়িতে বা নাপিতের কাছে গিয়ে এটাকে কেটে দেওয়া, এটা কিন্তু নয়। যদি কোনো ডায়াবেটিক পেশেন্টের পায়ে কড়া পড়ছে বা সেই পেশেন্টের পায়ে জায়গায় জায়গায় এরকম আলসারের মতো বা কড়া পড়ে স্কেলিং হচ্ছে, দিস আর দ্য ফার্স্ট সাইন, এবং তাদেরই একজন ডায়াবেটিক স্পেশালিস্ট বা ভ্যাসকুলার সার্জনকে দেখানো উচিত। এক্ষেত্রে মানে কি ধরনের প্রিকশন নেবেন ডায়াবেটিসের রোগীরা? প্রথমত তো যেরকম বললাম যে একটা অ্যানুয়াল চেক আপের কথা, পাটা কিন্তু প্লিজ ডেলি অর উইকলি অ্যাটলিস্ট ওয়ান্স চেক আপ করা নিজে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পায়ে যদি কোনো আঙুল নীলচে হয়ে যাচ্ছে, পায়ে যদি এক্সেসিভলি কড়া পড়ছে কোনো জায়গায়, পায়ে যদি রোজ দেখছেন যে একটা জায়গা লাল হয়ে যাচ্ছে, হয়তো বুড়ো আঙুলের বেসটা প্রত্যেক দিন রাতে, যে জায়গায় বুড়ো আঙুলটা গিয়ে পায়ে জুটছে, প্রত্যেক দিন রাতে হয়তো লাল হচ্ছে, বা আপনার পায়ে নতুন ধরনের কোনো সেন্সেশন আসছে, যে পায়ে মনে হচ্ছে যে পিন ফুটছে, পায়ে আমার মনে হচ্ছে যে পিঁপড়ে চলছে, সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বি অ্যালার্ট, এটা একটা ডায়াবেটিক ফুটের প্রথম লক্ষণ হতে পারে, এবং আপনার নিয়ারেস্ট ডায়াবেটোলজিস্ট বা যিনি সার্জন তাকে দেখান। আচ্ছা, এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আমাদের একজন লিসনার, কি বলেন তিনি দেখে নিই। নমস্কার। হ্যালো? না, সঙ্গে ছিলেন, এখন আর নেই। আচ্ছা, এই যে ডায়াবেটিক ফুডের কথা হচ্ছিল, সেক্ষেত্রে কি এই ধরুন ডেভেলপ করে গেছে, হয়ে গেছে। প্রথম দিকটা সে বুঝতে পারেননি, এবং এত চেকআপ, এত নিয়মিত চেকআপের মধ্যে দিয়ে ডায়াবেটিসের রোগীরা সাধারণত বেশিরভাগই যান না। অনেকটাই অনিয়ম করেন বলে আমরা আমাদের চারপাশে দেখেছি। হয়ে গেলে তখন কি করণীয়? ডায়াবেটিক ফুড হয়ে গেল, এবার এ থেকে বাঁচার উপায় কি? ভয় পাবেন নইলে আর কি, মানে অনেকেই খুব ভয় পেতে থাকেন। হ্যাঁ, 100%। হ্যাঁ, ডায়াবেটিক ফুড যাদের হয়ে গেছে তাদের আমাদের প্রথম কাজ হচ্ছে দুটো জিনিস দেখা। এক হচ্ছে যে একটা পায়ের এক্সরে করে দেখা যে ওনার যে ঘা বা আলসারটা হয়েছে সেটা কত দূর অবধি গেছে। দ্বিতীয়ত তাতে কোনো ফরেন বডি মানে এমন কোনো জিনিস ফুটে নেই তো যেটার থেকে ওনার কনস্ট্যান্ট পায়ে একটা ইরিটেশন বা আলসার হচ্ছে।
এবং দ্বিতীয়ত যে জিনিসটা করা দরকার যে ওনার ব্লাড সাপ্লাই কিরকম আছে, মানে একটা আর্টেরিয়াল ডপলার করে বা পেশেন্টকে ক্লিনিক্যালি দেখে দেখা যে ব্লাড সাপ্লাইয়ে কোথাও কোনো মেজর ব্লকেজ বা লিকেজ আছে কিনা। সেই অনুযায়ী আমরা তাদের পরবর্তী ট্রিটমেন্ট করব। যদি পায়ে কোনো আলসার বা ঘা আছে তার ক্লিনিংয়ের ট্রিটমেন্ট, যদি ব্লাড সাপ্লাই কমে গেছে সেই মতো তার ট্রিটমেন্ট। আচ্ছা, 22488085 কিন্তু আপনারা চলে আসুন। এখনো আমরা কথা বলছি। আমরা ঠিক 11টা পর্যন্ত কথা বলবো। আমাদের আজকের অতিথি চিকিৎসক আমাদের সঙ্গে যিনি আছেন, প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শুভব্রত ব্যানার্জি, কনসালটেন্ট ভাস্কুলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সার্জন। আমরা কথা বলছি সেজন্যই, বুঝতেই পারছেন, পায়ের সমস্যা এবং ভেরিকোজ ভেইন নিয়ে। আপনাদের প্রচুর প্রশ্ন থাকছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আহ, আহ, লক্ষণ দেখা যাচ্ছে যেটার মূল কারণ কিন্তু এই ভেরিকোজ ভেন বা এই ডায়াবেটিক ফুট পা সংক্রান্ত। আমরা এই বিষয়ে কিন্তু খুব ডিটেলে খবর রাখি না। আমরা এটাকে অন্য কিছু বা সাধারণ কিছু ভেবে বা সেই অর্থে খুব একটা কিছু কষ্ট হচ্ছে না ভেবে ফেলে রাখি। সেটা একেবারেই করা যাবে না। ডাক্তারবাবু যেটা বলছেন সেই নিয়েই আপনাদের তো প্রশ্ন থাকবেই। সঙ্গে রয়েছেন কেউ। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি থেকে সমীর দাস বলছি। ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। আমি বলতে চাইছি যে এটা মাঝে মধ্যে হয়, প্রতিদিন না। আমার বা পায়ের নিচের সাইডটা, মার্শালের সাইডটা, মানে ভোর গাছের থেকে একটু টান ধরে থাকে, টান ধরে। আর যখন টান ধরে মোটামুটি ভালোই যন্ত্রণা হয়, তারপরে বেশ কিছুক্ষণ ধরে পাটা একটু আপ ডাউন করে, একটু উঁচু নিচু করি, একটু টান দিই, তারপরে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। মানে এটা কেন হয় এটা আমি জানতে চাইছি। সঙ্গে থাকুন। পায়ের টানের জন্য তো আমরা ডিসকাস করলামই যে শরীরে স্পেশালি গরমকালে জলের পরিমাণ যেন যথেষ্ট থাকে। বাইরে যারা কাজ করেন ডায়াবেটিস নেই, নুন চিনির জলও খেতে পারেন, কিন্তু বারবার যদি পায়ে টান ধরছে একটা আলট্রাসোনোগ্রাফি ডপলার করে সার্কুলেশন কিরকম আছে এটা একবার চেক করে নিতে হবে। আমরা কথা বলছিলাম যে ডায়াবেটিক ফুড যদি হয়ে যায় সেক্ষেত্রে সাবধান। এবার সেই কথার মধ্যে Correct. আমরা বিরতিতে গেছিলাম, Correct. সেই বিষয়টা বিস্তারিত। এক নম্বর তো হচ্ছে যে স্পেশালাইজ জুতো পরা, প্রোটেক্টিভ জুতো পরা, কাস্টমাইজ ফুটওয়্যার। দ্বিতীয়ত হচ্ছে যদি ব্লাড সাপ্লাই কম থাকে, দেখা যায় ডায়াবেটিসে এক ধরনের ব্লাড সাপ্লাই ব্লকেজ হয় যেটা ক্যালসিয়াম দিয়ে হয়। এইটা ব্লাড ভেসেলের ক্যালসিয়াম, এটা ব্লাডের ক্যালসিয়াম নয়। কাজেই আপনি রক্তে যে মানে মুখে যে ট্যাবলেট ক্যালসিয়াম খাচ্ছেন বা ওষুধ খাচ্ছেন তার সাথে রিলেশন নেই। এবং দ্য অপোজিট ইজ অলসো ট্রু, যে কোনো ধরনের ওষুধ নেই যেটা ব্লাড ভেসেলের ক্যালসিয়াম ব্লকেজকে ব্রেক করবে। এই ক্ষেত্রে একমাত্র একটি আধুনিক চিকিৎসা আছে, সেটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। এবং মোস্ট আধুনিক হচ্ছে, যেরকম আমরা কিডনির ক্যালসিয়াম পাথর লিথোট্রিপসি দিয়ে ভাঙতে পারি। অনেকেই হয়তো শুনেছেন যে কিডনিতে পাথর হয়েছে বা পেচ্ছাপের নালিতে পাথর হয়েছে, সেটা লিথোট্রিপসি করে ভাঙা হচ্ছে। এখন আমরা ভ্যাসকুলার লিথোট্রিপসি ইউজ করি। মানে রক্ত শিরায় যে ক্যালসিয়াম জমছে স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের, সেই রক্ত শিরার ক্যালসিয়ামকে আমরা লিথোট্রিপসি দিয়ে ভেঙে দিতে পারি। এটি একটি স্পেশাল বেলুন। এই লিথোট্রিপসি দিয়ে ভেঙে যদি আমরা ব্লাড সাপ্লাই আবার চালু করে দিতে পারি, তো ম্যাক্সিমাম ডায়াবেটিক ফুড যাদের ব্লাড সাপ্লাই কমের জন্য ডায়াবেটিক ফুড ডেভেলপ করছে, তাদের কিন্তু সেখান থেকে একটা রিলিফ তারা পাবেন বা তারা কিওর পাবেন। এক্ষেত্রেও জিজ্ঞেস করবো যে এই যে আমাদের একটা লাইফস্টাইল মডিফিকেশনের তো প্রশ্ন থাকে এই সব কটা ক্ষেত্রেতেই। যদি শুরু থেকেই আমরা একটু সচেতনভাবে চলি তাহলে আমরা অনেক জটিলতা এড়াতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি ডায়াবেটিকদের শুরু থেকেই, মানে যিনি ইয়াং পিপল বড় হচ্ছে সে? ভ্যাসকুলার লাইফস্টাইলের জন্য বেস্ট হচ্ছে যে হেলদি খাবার খান, ফ্যাটি অয়েলি জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন, নিজের কোলেস্টেরল লিপিড লেভেলটাকে চেকে রাখুন, টোব্যাকো অ্যাভয়েড করুন, রেগুলার বেসিক এক্সারসাইজ মানে ওয়াকিং সেটা করুন। ওবেসিটি বা আমাদের এই যে সেন্ট্রাল ফ্যাট, আমাদের ভুঁড়ি বাড়ায় টেন্ডেন্সি যেন না থাকে, ওয়েটটাকে কন্ট্রোলে রাখুন। সঙ্গে রয়েছেন লিসনার, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার বিজয়। নমস্কার। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। বলছি আর্থ্রাইটিস কি মানে এটা ভালো হওয়ার রোগ নয়? মানে আমার কি হয়েছে, আমার প্রায় ওই এখন থাকতে প্রায় 40 বছর ধরুন, তখন থাকতে আমার আর্থ্রাইটিস। ডাক্তারকে প্রথম দেখানোর পরেই বলতে এই রয়েই গেল আর্থ্রাইটিস।
তখন আঙ্গুলের জয়েন্টে কোনো আঙ্গুলের একটা জয়েন্টে হলো, আবার কোনো মানে আবার একটা জয়েন্টে হলো, লাল হয়ে তো ফুলে গেল যন্ত্রণা। এই যে গত ডাক্তার দেখাই, ডাক্তার বললো ওষুধ দিচ্ছে বা খেয়ে যাচ্ছি, এভাবে কাজও করে যাচ্ছি। এখন আর কাজ করতে পারি না, এখন আঙুলের জয়েন্ট গুলো দুটো হাত থেকে ওই প্রথম দিকে গুলো বেঁকে গেছে, আর আমি এখন আর চলতেও পারি না, দাঁড়াতে পারি না, পা সোজা করতে পারি না, আমার পা একবারই মানে হয়ে গেছে। আচ্ছা, সঙ্গে থাকুন। তারপরে আমি ওই বসে বসেই যেটুকু বাড়িতে যা রয়েছি বসে বসেই ওই মানে টয়লেট বা স্নান করা এগুলো বসে বসে যায়। আর্থ্রাইটিস মানে তো এটা জয়েন্টের রোগ, এটা মেনলি একজন যিনি রিউমাটোলজিস্ট তার আন্ডারে আপনার লং টার্ম ট্রিটমেন্ট বা স্পেসিফিক ট্রিটমেন্ট করলে আপনার সেটা রিওয়ার্ডিং হবে। এই ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা, রিউমাটোলজিস্টকে যোগাযোগ করলে আপনার বেনিফিট। এটা বোধহয় একটা বড় ব্যাপার এক্ষেত্রে আমাদের সচেতন না হওয়ার। আমরা কিন্তু বারবারই বোঝা যাচ্ছে আমাদের আর্থ্রাইটিস ইত্যাদির সঙ্গে এই পায়ের সমস্যাটাকে গুলিয়ে ফেলছি। এই কমন কিছু ফিচার আছে বলেই এই জায়গাটা কিভাবে আলাদা করবে? এই যে বহু মানুষ আজ কিন্তু ফোন করছেন যাদের বলছেন জয়েন্ট পেন, এই আমাদের ফেসবুক পেজেও লাইভে প্রশ্ন করছেন একই কথা, জয়েন্ট পেন কেন, জয়েন্ট পেন ইত্যাদি। কিন্তু সেখান থেকে তো এটা অনেকটা আলাদা। সেটা যদি একটু বলে দেন যে ঠিক আলাদা করবেন কি করে তারা? হ্যাঁ, আমাদের রক্তশিরার যে প্রবলেমগুলো এটা আপনি অনেকটা যদি হার্ট বা ব্রেনের কথা ভাবেন ঠিক যেরকম হয় সেই রকমই হবে। যেরকম আমাদের হার্টের ব্লাড ভেসেলে ব্লক হলে বা আমরা বুকে ব্যথাকে হার্ট অ্যাটাক মানি, সেরকম কাফ মাসেলের ব্যথাকে আপনি পায়ের অ্যাটাক ভাবতে পারেন। হার্ট অ্যাটাকটাকে আপনি পায়ের গ্যাংগ্রিন বা কালো রোগ ভাবতে পারেন, পায়ের যে গ্যাংগ্রিন হয়। এবং উল্টো দিকে যে ভেনাস রোগটা সেটা কিন্তু মেনলি পায়ে ফোলা বা শিরা দেখা বা পায়ের আলসার দিয়ে হবে। জয়েন্ট বা হাড় জড়িত যেগুলো সেগুলো কিন্তু পুরোপুরি জয়েন্টের দিকেই চলে যায়, রক্তশিরা রিলেটেড। আর একদম শেষে ১ মিনিটের মধ্যে জানতে চাইবো আমাদের আজ একটা টেক হোম মেসেজ চাই। স্ট্রেস ফ্রি লাইফ, হেলদি খাওয়া দাওয়া, অ্যাটলিস্ট ওয়াক আ মাইল আ ডে, মানে দিনে ১ মাইল করে হাঁটুন, আর টোব্যাকোকে না বলুন। এতে আপনার অনেক রোগ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শুধু ভ্যাসকুলার রোগ নয়, অনেক রোগই মানে হার্টের রোগ, ব্রেনের রোগ, অনেক রোগই এড়িয়ে যেতে পারেন। কিন্তু হ্যাঁ, এগুলো করা সত্ত্বেও যদি পায়ের দিক থেকে পায়ে কোনো ঘা, কোনো ফোলা, কোনো আলসার হয়, তো এখন স্পেশালিটি ডিফারেন্ট, ভ্যাসকুলার ইজ এ ডিফারেন্ট স্পেশালিটি। তো প্লিজ নিয়ারেস্ট যিনি ভ্যাসকুলার সার্জন তাকে কন্ট্যাক্ট করুন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, এত সুন্দর করে আমাদের বললেন, পরামর্শ দিলেন, জানালেন। আজ আমরা আরোগ্য অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শুভব্রত ব্যানার্জিকে পেলাম আমরা, কনসালটেন্ট ভ্যাসকিউলার অ্যান্ড এন্ডোভাস্কিউলার সার্জন। এবং আমরা আজকে কথা বললাম আমাদের অনুষ্ঠান জুড়ে একেবারেই পায়ের সমস্যা ও ভেরিকোজ ভেন নিয়ে। স্টুডিওতে আপনাদের সঙ্গে ছিলাম আমি সুস্মিতা। আমাদের ফেসবুক পেজেও আপনারা এসেছেন 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতার লাইভে, সেই সঙ্গে অন এয়ারেও শুনছেন আমাদের, টেলিফোন করেছেন এবং ডাক্তারবাবু আমাদের একেবারেই পথ নির্দেশ করেছেন কিভাবে আমরা এ থেকে বাঁচতে পারি। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।